উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সুধা, লিখেছেন সাইয়ারা খান। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব ১০। হঠাৎই বৈরী হাওয়া বইতে লাগলো অস্ট্রেলিয়ায়। বাইরে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। নিউজ মিডিয়া সরাসরি সম্প্রচার করা যাচ্ছে আবহাওয়া। ঝড়ো হাওয়ার মাঝে উত্তাল পানি, মাত্রারিক্ত ঠান্ডায় মানুষ জমে যাওয়ার উপক্রম। সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তাঘাট ততক্ষণে বন্ধ। যাতায়াতের ব্যবস্থা বন্ধ করার অন্যতম কারণ হলো দুর্ঘটনা প্রতিরোধ। টিভির সাউন্ডটা আরেকটু কমিয়ে দিল পোষ। রিমোটটা পাশে রেখে এদিক ওদিকে ফোন খুঁজল। তার ফোনটা পাওয়া যাচ্ছে না। নাকার ব্যথা জ্যাম হয়ে আছে। মুখ খুলে শ্বাস নিল কিছুক্ষণ, বড় বড় দম ফেলে। বুকের ভেতরে অস্থির লাগছে তার। তৌসিফ এখানে নেই। বাইরে অবস্থা ভয়ঙ্কর। শরীর ঠেলে বহু কষ্টে উঠে বসলো পোষ। কোমরের দিকে ব্যথাটা দারুণ চুপমুখ খুঁজে নিল। নিজের হাত দিয়ে চেপে ধরল। চোখ দিয়ে টুকটাক পানি পড়ল ততক্ষণে। চাপা সরে কেঁদে বিড়বিড় করল, কোথায় গেলেন আপনি? তৌসিফ বেরিয়েছে ৩ ঘন্টা পার হলো। পোষ এবার উঠে দাঁড়ালো। ১-২ পা করে এগিয়ে আলমারির কাছে এসে নিজের কাপড় নিল। পরনে থাকা তৌসিফের বড় হাতা মোটা হুডিটা খুলে নিজের জামাটা গায়ে জড়ালো। তৌসিফ কোথায় সে জানে না। অবচা আলোয় ও ফোন পাচ্ছে না। এদিক ওদিকে খুঁজেও যখন পেল না, তখন আস্তে ধীরে হাঁটতে হাঁটতে এলো কাউন্টারে। ম্যানেজার ওকে দেখা মাত্র এগিয়ে এলো। পৌষ জানালো তৌসিফ এখনো ফিরেনি। ম্যানেজার আস্তে করে জানালো তৌসিফ ফিরেছে। চিন্তার কিছু নেই। পৌষ ভরসা পায় না, এক বিন্দুও ভরসা সে পায় না। বাইরে বাতাস বইছে তাণ্ডব চালানো। পৌষ সেদিকে তাকিয়ে ১-২ পা বাড়ালো বাইরের দিকে। ম্যানেজার ঘাবড়ে গিয়ে তার পিছু নিয়ে বারংবার নিষেধ করলো সেদিকে না যেতে, কিন্তু পৌষ শুনল না। এই শীতের দেশে তার উত্তপ্ত হৃদয় কেউ দেখছে না। এটা দেখা যায় না, ছোঁয়া যায়, শুধু অনুভব করা যায়। হোটেলের বাহিরের দিকে মেইন ফটকের ভেতর দিয়ে বসার জন্য সুন্দর বেঞ্চ করা। পৌষ এগিয়ে এসে সেখানে বসলো। তার পা দুটো চলছে না। এখান থেকে কোথায় যেতে হয় তাও পৌষ জানে না। গাড়ি কোথায় পাওয়া যায় তাও জানে না। সরাসরি গাড়ি লঞ্চ সাইডে রাখা। রাস্তাঘাট তো বন্ধ। পৌষ যাবে কোথায়? কোথায় গেলে পাওয়া যাবে তৌসিফ তালুকদারকে? শুকনো মুখে পৌষ রাস্তার দিকে তাকিয়ে রইল। ঝড়ের বেগে আসা বাতাসগুলো তার মুখ ঝাপটে দিচ্ছে। নাকে ঠান্ডা বাতাস লাগতে ব্যথা হচ্ছে। ঠোঁটগুলো খুব শীঘ্রই ফেটে ফেটে এলো। ফ্যাকাশে মুখে পৌষ পথ চেয়ে রইল। ম্যানেজার সহ এবার একজন মেয়ে স্টাফও এলো। তারা চেষ্টা করে পৌষকে সরাতে পারল না। অগত্যা মেয়ে স্টাফ একটা চাদর এনে ওর গায়ে দিয়ে সরে এলো। পৌষ তখনও ঠায় বসা, বিড়বিড় করে বলতে লাগলো, কোথায় আপনি? কোথায় গেলেন? আমার কথা কি ভুলে গেলেন? আপনার এত এত ভুল সত্ত্বেও আমি কেন আপনাকে ভুলতে পারি না? এই ঠান্ডার প্রকোপের মধ্যেও কেন আমার আমার ভেতরে চলছে? আপনি আমায় কোন প্রেমে মত্ত করে গেলেন? একা কেন ফেলে গেলেন? আমি কি ভুলছিলাম? শাস্তি কেন আমার বেলায় এত কঠিন হয়? আপনি কি বোঝেন না? নাকি বোঝেন বলেই আমার শাস্তির সময় বৃদ্ধি করেন? ফিরে আসুন, ফিরে আসুন। চোখ দুটো সহসা লাল হয়ে উঠল। ধীরে ধীরে রাত কাটিয়ে সকাল হলো। ঝড় কমেছে কিছুটা। মানুষজন চলাফেরা শুরু করলো। কেউ কেউ পৌষকে দেখলো। ম্যানেজার তার নাস্তা পাঠালেও পৌষ ঘুরে তাকালো না। তার দৃষ্টি নড়েনি। সে দেখতে চায় কতক্ষণ তৌসিফ তাকে অপেক্ষা করায়। সময় গড়িয়ে তখন দুপুর। খুবই অল্প সূর্য উকি দিল। এক ফালি রোদ সেকেন্ডের জন্য পৌষের মাথার উপরে পরক্ষণেই হারিয়ে গেল। দুপুর হতেই লোক যাতায়াত বাড়ে। এত মানুষ আসে, অথচ তৌসিফ আসে না। কালো রঙের একটা গাড়ি লনে আসলো। পৌষ তখনও সোজা বৃষ্টি ফেলে তাকিয়ে। মোটা জ্যাকেট গায়ে থেকে নামালো তৌসিফ। সোজা হেঁটে ভেতরে ঢুকবে সে। খবর তাড়াহুড়োই আছে যেন। সে তার হৃদয়ের এক টুকরো এখানে রেখে গিয়েছে। তাড়াহুড়োয় সে আশেপাশে খেয়াল না করে মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেল সে। হঠাৎই কপালে ভাঁজ পড়ল। ছাইরঙা চাদর গায়ে মুড়িয়েই কেউ একজন বসে আছে বেঞ্চে। তৌসিফ তড়িৎ বেগে পিছু ফিরল। তার হৃৎপিণ্ড দাপিয়ে উঠল তাৎক্ষণিক। সমস্ত শরীরে যেন সেকেন্ডের জন্য প্রতিক্রিয়া জানাতে নারাজ হলো। শক্তপোক্ত মুখ, চোখ হঠাৎই অসহায় হয়ে এলো। অতিরিক্ত চাপ অনুভব হলো তার। একবার এদিক ওদিকে তাকালো। সবই তো ঠিক আছে, তাহলে কেন তৌসিফ নিজে ঠিক নেই? এই মেয়েটা পুতুলের মতো এখানে বসে আছে কেন? কিন্তু কেন? এটা কি তার বসার জায়গা? তৌসিফ কি তাকে এখানে রাখতে বলেছে? কেউ কেন তার কলিজার যত্ন নেয় না? কেন তৌসিফ কারো ভরসায় রেখে গেলে বারবার হতাশ হয়? টাকা দিয়েও কেন কাজ হয় না? কেন হয় না? তৌসিফ কি বলে যায়নি ওর জানটার খেয়াল রাখতে? তৌসিফ কি টাকা দিয়ে যায়নি? তাহলে কেন পৌষ এখানে থাকবে? তৌসিফ বাদে কেউ কেন তার তোতা পাখির খেয়াল রাখে না? তৌসিফের কান্না পেল আজ, ভীষণ কান্না পেল। তার মনে পড়ল তার মায়ের কথা। মা বাদে কেউ তার খেয়াল রাখতে পারেনি, কখনোই পারেনি। তাইফা আপা সংসার সামলে তৌসিফকে কতটাই আর খেয়াল করতে পারেনি। সে ভালোবেসে গিয়েছে শুধু। এতিম হওয়া বড় একটা জ্বালার বিষয়। তাদের অতি আপন বলতে কেউ থাকে না। এই এক পৌষ এলো জীবনে। অতঃপর খুব কম সময়েই তৌসিফ নিজে খেয়াল রেখেছে। ঘাড়ের পায়ের নখটা সহ এই পৌষ কেটে দেয়। এত ভালোবাসা কেন ফিকে পড়ে যায় বারবার? উত্তরে তৌসিফ জানে না। এক পা বাড়িয়ে এগিয়ে এলো বেঞ্চের কাছে।
আস্তে ধীরে বসলো, একদম গা ঘেঁষে। পৌষ মাথা নিচু করে নিল। তার দৃষ্টিকোটা এক রাত এক সকাল পার পর সরল এখন। তৌসিফ দু হাতে ওকে টেনে নিজের বুকে নিল। পৌষ উষ্ণতা পেল, মুখটা বুকে রাখলো। তৌসিফ ওর মাথাটা চেপে ধরল সেখানে। কেউ কেন কথা বললে না। খুব যত্নে ওকে কোলে তুলল তৌসিফ। ওরা এগিয়ে গেল রুমের দিকে। বিছানায় পৌষকে রেখে তৌসিফ দরজা আটকালো। রুমে হিটার আছে, তবে অফ করা। তৌসিফ তাড়াতাড়ি তা অন করলো। গত রাত থেকে তাপমাত্রা শুধু কমছে। এগিয়ে এসে গায়ে জ্যাকেট খুলে বিছানায় উঠে গেল। একটানে বুকে টেনে নিল পৌষকে। আজব, আজ পৌষ কাঁদছে না। তৌসিফ ওকে শক্ত করে জড়িয়ে রাখলো, বুকে নিয়ে মোটা কম্বলে ঢাকলো। পৌষের পুরো শরীর জমে আছে। তৌসিফ দেখলো ওর নামটা ঠান্ডা হয়ে আছে। ও জানে একটু ঠান্ডায় নাক পাথার করে পৌষের। তাড়াতাড়ি মাথা সহ ঢেকে নিল। তৌসিফের শ্বাস প্রশ্বাসের শীঘ্রই উষ্ণ হলো হাওয়া। পৌষ আরাম পেল। তৌসিফ ওর কপালে সময় নিয়ে চুমো দিল। ফাটা ঠোঁটজোড়ায় আঙ্গুল বোলালো বেশ কিছুক্ষণ। পৌষ ফাঁচ ফাঁচ করে বলল, বাড়ি যাব না? যাব। ও। তৌসিফ ওদের মাথা বের করে পৌষকে ধরে বসিয়ে ড্রয়ার থেকে ফোন বের করে কল লাগায় খাবার দিয়ে যেতে। মিনিট পাঁচেকের মাঝেই হাজির হলো খাবার। পৌষ চুপচাপ খেলো। ওর ক্ষুধা লেগেছে। তৌসিফ নিজেও গোসল ছেড়ে এসে পাশে বসে খেলো। নিজ হাতে পৌষের মুখটা মুছে দিয়ে বলল, এখন শুনবে? শুনবো। গত রাতে তৌসিফ ঠান্ডা মাথায় পৌষকে বলেছিল সে প্রতিটি প্রশ্নের উত্তর দিবে পৌষকে। পিয়াসী আর ওর গল্প যা আজ অজানা তা জানাবে তৌসিফ। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। পৌষ মেনে নিয়েছে, সে ধৈর্য ধরেছে। গত রাতের আদরটুকু স্বাচ্ছন্দ্যে নিয়েছে। পৌষের মতো মেয়েরা মানুষ চেনে। পৌষ এতটুকু জানে তৌসিফ তাকে অবহেলা করবে না। সে ভালোবাসা চেনে, ভালোবাসার ধরনও চেনে। যে পৌষের জন্য আজ পর্যন্ত তেমন কেউ ব্যস্ত হয়নি, সেই পৌষের জন্য তৌসিফ সবসময় দুহাত বাড়িয়ে রেখেছে। একদিনের আশা প্রশ্নের মুখে তৌসিফ পৌষ এতদিনের ভালোবাসা ভুলবে না। তার দ্বারা সম্ভব না। তৌসিফ পৌষের অল্প লাল হওয়া গালে হাত বুলালো। জিজ্ঞেস করলো, ব্যথা আছে? না। আচ্ছা আমি বলছি, তবে তার আগে ওয়াদা করো আমাকে আর ভুল বুঝবে না পৌষরাত। এই প্রথম কৈফিয়ত দিচ্ছি কাউকে আমি। এমন কাজে কৈফিয়ত যার প্রয়োজন আমার জীবনে নেই, না আছে গুরুত্ব। কৈফিয়ত দিয়ে যদি সবটা সুন্দর হয় তাহলে দিতে মন্দ কি? এত ভালোবাসা আজ পর্যন্ত কাউকে বাসেনি, না হয় কৈফিয়তের প্রশ্নই উঠত না। তৌসিফ একটু থামলো। পৌষের হাত দুটো ধরে বলা শুরু করলো, আমার পিঠে কালো দাগ দেখে একদিন তুমি জিজ্ঞেস করেছিলে ওটা কিসের দাগ। পায়েরও দাগ দেখেছ? হ্যাঁ। পিহুর সাথে ডিভোর্সের পর এক রাতে ড্রিঙ্কস করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ব্লাড রেয়ার হয় পাওয়া যায়নি। সেদিন আমাকে রক্ত দিয়েছিল সোহা। ওর সাথে রক্তের কোনো সম্পর্ক আমার নেই, তবু ও আমাকে সেদিন যে উপকার করেছিল তার বদৌলতে আজ আমি এখনও বেঁচে আছি। 5 মাস হাঁটতে পারি না, বিছানায় ছিলাম। সোহা আমাকে সাহায্য করেছে বিভিন্নভাবে। কথা শেষ হওয়ার আগেই পৌষ প্রশ্ন করে, কেমন সাহায্য? এই তো বউ বলে কথা, বলুন ঠিকঠাক। বিজনেসের কাজে সাহায্য করেছে। সেই সুবাদে 2-1 ঘন্টা রুমে থাকা হতো ওর। কাজের লোকরা ভাবিদের কানে এসব কথা দিল। তারা তিলকে তাল বানিয়ে ছাড়লো সোহার সাথে আমার অবৈধ সম্পর্ক। কেউ কেউ বলতো আমি ওকে বিয়ে করে নিয়েছি, কেউ বলতো কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক। ওপরওয়ালার কসম কেটে বলছি, আমার সামনে আজ পর্যন্ত কেউ এই কথা বলেনি। যদি বলতে হয়তো উত্তর দিতাম আমি ভিন্নভাবে। ঘরের শত্রু বিভীষক, আমরা 2 ভাবে ছড়িয়েছে এই কথা। সুহার ওই উপকারের বিনিময়ে আমি কখনোই তাকে তেমন কিছু বলতাম না। উল্টো আমার জন্য একটা মেয়ের চরিত্র খারাপ হয়েছে সকলের দৃষ্টিতে। শেষ সময়ে হয়তো ও খারাপ করতে চেয়েছে, তাই সেই নিম্ন ও মধ্যবিত্ত ঘরে ওকে পাঠিয়েছি আমি। ওখানেও বুঝবে জীবন কোথায় ছিল ওর। তবে হ্যাঁ, মেয়েটি ভালো ছেলে, তার নিশ্চয়তা আমি দিচ্ছি। আমি ওর খারাপ করিনি। যেই লোভ ও করেছে সেই কিছু সম্পত্তি ওকে দিয়ে দিয়েছি। দাম আটকে বস আবার বলল, পিয়াসে কেন বললো সোহার কথা? আমি কি জানি? মানে এটা পিউ জানে। পিউ থাকাকালীন সোহা খুব কম আমাদের সাথেই ছিল, বেশিরভাগ গ্রামে ছিল। আর ওর সাথে পিউর সম্পর্ক ভালো ছিল। আমি আন্দাজ করে বলতে পারি হয়তো তোমাকে নাড়া দিতে ও সোহাকে টেনেছে। কিভাবে জানলো? তো সে বিরক্ত হলো, বলল, হাউ ক্যান আই নো? পরক্ষণেই বলল, বড়ভাবে বলতে পারে। উনি কেন বলবেন? বড়ভাবে সদ্বোন প্রিয়। কি? এক প্রকার চিৎকার করে উঠল পৌষ। তুলসী হাসলো, বলল, জীবনের রহস্য ঘেরা পৌষরাত যত গভীরে ঢুকবে তত অতলে হারাবে। ও কেন বলল বিভিন্ন নারী সঙ্গী? ডিভোর্সের পর ছিলাম। পিও এক বিদেশি ছেলের সাথে ভেগেছিল। আমার মুখে কালি দিয়ে ও পালিয়েছিল। ক্লাবে যাতায়াত বেড়েছিল। তবে আমার বুকে হাত রেখে বলেছে পৌষরাত, দ্বিতীয় নারী আমার জীবনে তুমি। পিওর পর তুমি বাদে কাউকে গভীরভাবে স্পর্শ করিনি। হালকাভাবে করেছেন? কিভাবে? ওই হাত ধরা পর্যন্ত। লুচ্চামি তো ছাড়লেন না। ওহো পৌষরাত, একবার ধরেছিলাম ভুলে, বন্ধুদের পাল্লায় পড়ে। তবে ওই হাত ধরেই ছিলাম, কিচিমিচি হয়নি।
ও চুপ রইল। ভেতরে খুব সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে, ও জানে। তবুও কেন জানি তৌসিফ আগে কারো ছিল তা আজ মানতে কষ্ট হচ্ছে। তৌসিফ পৌষের গালে চুমু দিয়ে বলল, এটার জন্য আমি খুব করে মাফ চাইছি। আচ্ছা, যেদিন আমার এখানে আসবো সেই দিন হেডলাইনে দেখলাম আপনার ওপর থেকে সকল মামলা তুলে নেওয়া হয়েছে। তাহলে কাল রাতে আপনি মামলার কথা বললেন ফোনে কেন? তৌসিফ মৃদু হাসলো, বলল, ওই যে বলছিলাম না, কুকুরের পেটে ঘি হজম হয় না। আমি ভেবেছিলাম রাজনৈতিক কোনো কারণে আমার জাহাজ মাদকদ্রব্য চালান করা হয়েছে, কিন্তু না, সেই কাজ করেছিল পিওর বর্তমান জামাই। পিওর নামে আমি কিছু সম্পদ লিখে দিয়েছিলাম, যা ও ভেগে যেতেই সরিয়ে ফেলেছি। তার মধ্যে জাহাজেরও কিছু ছিল। ও সেটা হাতিয়ে নিতেই ওই জাহাজ ছিল। সারাতে সে বিচার সম্ভব না, তাই একই সাথে হানিমুন আর কোর্টের কাজ সামাল দিতে এখানে আসা। কাল থেকে আজ পর্যন্ত পিউর স্বামীকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে এলাম। এত দেরি হওয়ার কারণটা আবহাওয়ার কারণে রাস্তা বন্ধ ছিল। ও জানতো আমি এই জন্যই এসেছি, তাই শেষ সুযোগে সংসার ভাঙতে তোমাকে টার্গেট করেছিল। আরও সফল হয়েছে। পৌষ রাত 2 মিনিটে তুমি বিশ্বাস ভেঙে ফেলেছ। পৌষ অবাক হয়ে বলল, গত রাত থেকে ভেবেছিলাম আপনি আমাকে কুকুর বলেছেন। তৌসিফ কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মাথা গেছে তোমার। এখানে শুধু আমি ছাড় দিয়েছিলাম বলে পিউ এতবার বাড়তে পেরেছে, না হয় এতদিনে থালা হাতে ভিক্ষা করত। এখন কোর্টের চক্কর কাটাবে বছর কয়েক। তোমার মাথা এতদিকে চলে এই দিকে চলল না। পৌষ নিজের ভুল সরাসরি ঢাকতে চাইল। হুড়মুড় করে বলে উঠল, সব বুঝলাম, কিন্তু এখনও ওই পিউকে পিউ পিউ করছেন কেন? লজ্জা করে না? তৌসিফ বিরক্ত হলো, বলল, ও আমার ক্লাসমেট ছিল পৌষরাত। ওকে আমরা কেউই কখনো পিয়াসি ডাকি না, সবাই পিয়া অথবা পিউ ডেকেছি। পৌষ সকল প্রশ্নের উত্তর পেয়ে চুপ হয়ে গেল। তৌসিফ ওকে কাছে টানলো, নিচে কুলে বসিয়ে কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো, গত রাতে বেশি কষ্ট পেয়েছিলে? এখন কমলো? আদর ব্যথা বেশি ছিল? একটু একটু। এখন কি আছে? একটু একটু। আমি কাছে না থাকলে এমন দেবদাসী হয়ে যাও কেন পৌষরাত? আমাকে জ্বালাও কেন? তখন এইভাবে কেন বসেছিলে? তোমাকে দেখে আমার কেমন লাগছিল বলো তো? আমার তো ভিতরে জ্বালা যাচ্ছিল, খুব কষ্ট হয়েছিল। আমরা তো আপনি ছাড়া কেউ নেই। যদি কেউ হয়, কেন আপনি ছেড়ে দেবেন আমাকে? জানে মেরে দিব, তবুও ছাড়ব না। তাহলে তাহলে বোঝাচ্ছি তোমাকে, একটুও না। দ্যামরা বেটা, আমি মরে যাব, ছাড়ুন। পৌষের কথায় তৌসিফ হেসে ফেলল, আলগোছে ওকে বুকে চড়িয়ে নিল। ও জানে পৌষ ওকে ছাড়বে না। সেই রাস্তা তৌসিফ রাখেনি। তাদের বিবাহ নামায় এটা লেখা ছিল। পৌষ স্বইচ্ছায় কোনোদিনই তৌসিফকে তালাক দিতে পারবে না। হয়তো পৌষ জানে না, কিন্তু তৌসিফ সহ বাকিরা জানে। তবুও কেন জানে তৌসিফ একটু 19-20 হলেই হয় পায় পৌষকে হারানোর ভয়। পৌষ আস্তে করে বলল, দেশে কবে যাব? আর কিছুদিন থাকি। একদিনও থাকতে চাই না, কারণ আমি ভয় পাই। কিসের? আপনাকে হারানোর ভয় হয় আমার, যদি এখানে হারিয়ে ফেলি। তৌসিফ পৌষের গলাটা আদর দিল, চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, বলল, খুব সরি। আমিও। তোমার আর প্রশ্ন আছে? আপাতত নেই। বলি পৌষ হাসলো। সে ভালোবাসে এই পুরুষটাকে, বয়সে বড় মানুষটাকে দেখলেই এখন প্রেম প্রেম লাগে। তৌসিফ নামটাই তার কাছে এখন আস্ত একটা ভালোবাসা। কাজটা আপনি কেন করলেন মেহেদি? আমাকে কেন দায় ফেলতে চাইছেন আপনি? আর কত মাপ চাইবো আমি? আমি কি এত বড় ভুল করলাম যার মাপ নেই? সোহা এক নাগারে বলল কথাগুলো, তার বুকটা ওঠানামা করছে। মেহেদি বাসা পাল্টাতে চাইছে। নতুন বছরে তাকে নতুন বাসায় উঠবে। সোহা তখন থেকে নানাভাবে ওকে নিষেধ করেছে, কিন্তু মেহেদি শুনতে নারাজ। ও কিছুতেই শুনছে না। অগত্যা সোহা তাকে প্রশ্ন ছুড়ে। মেহেদি বরাবরই শান্ত। আজ শান্তভাবে সোহার হাত দুটো নিজের হাতের মাঝে নিল। ঠান্ডায় জমে আছে তা। মেহেদি ওর কপালে চুমু খেয়ে বলল, আজ নিজের সাথে ওয়াদা করছি সোহা, যেই পর্যন্ত আমার সন্তানকে ভালো রাখতে না পারবো, ওই পর্যন্ত তাকে ছুঁয়েও দেখব না। আমি ওকে ছুঁতে চাই সোহা। তুমি আমাকে সেই দিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছ আমার অসহায়ত্ব। সেদিন আমার এত বছরের প্রথম মনে হয়েছিল আমি গরিব। আমরা কখনো না খেয়ে থাকিনি সোহা। সবই তো আছে, শুধু উচ্চ বিলাসিতা নেই। আমি জানতামই না গরিবদের বাবা হতে নেই। একদমই জানতাম না। আমি তো ভাবতাম গরিবরাও বাবা হয়, যেমন আমার বাবা। গরিবে আমি যেভাবেই হোক টাকা কামাবো সোহা। যতদিন আমার শরীরে বল আছে ততদিন আমি কাজ করব। আমার সন্তানকে আমি ভালো রাখতে চাই সোহা। সোহা মেহেদির হাত ছাড়িয়ে ধীরে ধীরে ওর পায়ের কাছে বসলো। 2 পা ধরে বলল, আমাকে কি মাফ করা যায় না? পা ছাড়ো সোহা, ওঠো। বলুন, মাফ করা যায় না? তুমি ভুল করনি মেহেদি। আমার ভুলের শাস্তিটা এত বড় কেন হচ্ছে আপনি কি বুঝতে? কাকুতি করায় সোহার শরীর ঢলতে লাগলো। মেহেদি ওকে পা ছাড়াতে বললেও সোহা ছাড়লো না। ও ধীরে ধীরে ঢলে পড়ল। মেহেদি ঘাবড়ে গেল। তাড়াতাড়ি বসে সোহাকে কোলে তুলল। জোর করে ওর মাকে ডাক দিতেই তিনি দৌড়ে এলেন। সোহাকে দেখে চমকালেন প্রচুর। তাড়াতাড়ি বিছানায় শুয়ে দিল সোহাকে। মেহেদি অস্থির হয়ে বলল, মামা, ওর কি হলো? ডাক্তার ডাক, তাড়াতাড়ি যা। মেহেদি যায় না। ও সোহাকে কোলে তুলেই ওর মা ধমকে ওঠে। মেহেদি ভরা চোখে তাকিয়ে বলে,
হাসপাতালে নিতে হবে আম্মু। রাখ ওকে, এখন এসব স্বাভাবিক। ফার্মেসি থেকে ডাক্তার ডাক শুধু। অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে সোহা। ডাক্তার শুধু বিশ্রাম করতে বলেই বিদায় দিয়েছেন। মেহেদির মা ওর পাশে বসে ভাত গরম খাওয়ালেন। সোহা চুপচাপ খেয়েছে। পাশে মেহেদির মা নিচু করে বসা মাথা। ওর মা বুঝলেন স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব চলছে, কারণ তিনি জিজ্ঞেস করলেন না, শুধু যাওয়ার সময় বললেন, মেহেদি বাইরে আয়, দুধ গরম করে দিই সোহার জন্য। চুপচাপ মায়ের পিছু গেল মেহেদি। সোহা তখন পেটে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাস যাতে না আসে তাই বন্ধ করা। সোহার মন চাইল জানালা খুলে দিতেন, একটু ঠান্ডা বাতাস গায়ে মাখতে। মেহেদির মা তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই কি ঝগড়া করেছিস সোহার সাথে? জ্ঞান কেন হারালো মেহেদি? দেখ, এই সময় মেয়েদের একটু এমনটি ভালো থাকে না। ওর সাথে সময় কাটাবি কি উল্টো তুই রাতভর বাইরে থাকিস? সময় থাকতে মূল্য দে মেহেদি, না হয় পস্তাবি। মাথা নিচু করে কথাগুলো শুনে মেহেদি চলে গেল। সোহার পাশে দুধ রেখে দরজা আটকে এলো মেহেদি। দুজন চুপচাপ। মেহেদি বলল, দুধটা খেয়ে নিতে। ভালো লাগছে না, খেতে হবে। কিছুক্ষণ নীরব থেকে সোহা বলল, আপনি কি বের হবেন? মেহেদি মাথা তুলে তাকালো, বলল, তুমি কি চাও? না। তাহলে যাচ্ছি না। আমাকে বুকে নেবেন মেহেদি? মেহেদি পা তুলে কম্বলের নিচে ঢুকে গেল, বুকে টেনে নিল সোহাকে। সোহা অল্প স্বরে কেঁদে ফেলল। মেহেদি সোহার কাঁধে মুখ কুচে কেঁদে ফেলল। সে সুখে থাকতে চায়, ছোট্ট একটা কুঁড়ে ঘরেই যথেষ্ট সুখে থাকতে। পৌষ আর কিছুতেই এখানে থাকবে না। তৌসিফ এত বোঝালো, কিন্তু না। ওর দফা এবং দাবি একটাই, আর সেটা হলো অস্ট্রেলিয়া ত্যাগ। যে করে হোক সুন্দর এই দেশটাই ও থাকবে না। তৌসিফ 2 দিনের সময় চাইল, কিন্তু পৌষ তাতেও নানানভাবে জ্বালাতন করছে। ওর নাকি এখানে গা চুলকাচ্ছে। তৌসিফ হতাশ চোখে তাকালো। পৌষ তখন ইচ্ছে করে গা চুলকাচ্ছে। তৌসিফ কফির মুখে চুমুক দিয়ে বলল, চামড়া উঠে যাবে, কি শুরু করলে? সত্যি বলছি চুলকাচ্ছে, এখানে থাকা যাবে না। হোটেল বদলাই তাহলে? দেশ বদলান। আগামীকাল লাস্ট একটা হোয়ারিং আছে। থাকাটা একটু জরুরি হানি, না হয় তোমার কথাই শুনতাম। পৌষ বুঝে গেল ডাল এখানে গলবে না। ইচ্ছে করে চুলকে গালটা লাল বানালো ও। তৌসিফ মগটা সাইডে রাখলে বিছানায় উঠল। নিজের ঠান্ডা হাতটা পৌষের গালে রাখতে ও তাড়া হলো, সরে গিয়ে বলল, ঠান্ডা। তৌসিফ বাঁকা হাসে, তার চোখে দুষ্টুমি। পৌষকে টেনে নিজের একদম কাছে নিয়ে ঠোঁটে চুমু দিয়ে খুব ধীরে সে থুতনিতে ঠোঁট রাখলো। চাপতারের স্পর্শে কাতর হলো পৌষ। তৌসিফ অতি যত্নে গলায় দীর্ঘশ্বাস ফেলল। উষ্ণতায় চারিপাশে ভরে উঠল। পৌষ তৌসিফের কাঁধ আঁকড়ে ধরে বলল, কি করেন? তৌসিফ যথেষ্ট থেকেও চালাক পুরুষ। সে উত্তর করল না, বরং পৌষের পিঠটা নিজের বুকে লাগালো। পৌষ পেছন থেকে গলায় আদর দিতেই পৌষ খেয়ে হারিয়ে ফেলল। বরাবরের মতো এবারও তৌসিফ তাকে ঘায়াল করে ছেড়ে দিল, ঠিক মাঝ সমুদ্রে। পৌষ খেয়েই হারিয়ে ফেলল। ঘুরে বসে তৌসিফের 2 গালে হাত রেখে এর যথারীতি গালে ঠোঁটে চুমু খেলো। তৌসিফ আদর নিতে ব্যস্ত। পৌষ হাপিস নয়নে তাকাতেই তৌসিফ তার হৃৎকম্পন জাগানো হাসিটা উপহার দিল। পৌষ লজ্জা পেল। তৌসিফ উঠে পড়ে তখন লেগেছে বইয়ের লালচা ভাঙতে, অতি যত্নে, খুব নীরবে। ফেরি টেইলের মতো খুবই রোমান্টিক একটা রাত কাটালো তাদের। আজ তৌসিফ ছিল বেপরোয়া। তার আদর সামলাতে গিয়ে বড়ই ক্লান্ত আজ পৌষ। চোখ বুজে এখনও ঠায় শুয়ে আছে। ঠান্ডায় এই শীতের রাতে প্রিয় পুরুষের বুকে ঘুমানো আসলে একটা ফ্যান্টাসি। প্রতিটি নারী এটা অনুভব করতে চায়। আজ তো একটা মানুষের উষ্ণতা নিচে কম নয়। একটা দেহের মাঝে আরেকটি দেহে যখন লুকিয়ে পড়ে, তখন কিন্তু মুহূর্তটা কাটানো কঠিন। শীতের রাতে এই ইচ্ছে আকাঙ্ক্ষা যেন বৃদ্ধি পায়। পৌষ আরামে ঘুমিয়ে উঠেছে। তৌসিফ ওর মাথায় চুমু খায়। দৃষ্টি তার সম্মুখে। কাছে জানালা ভেদ করে বাইরে চলমনে দৃষ্টিতে নজর কেড়েছে তার। কিন্তু বুকে থাকাটা এই সুখের দলা যেন তার সকল ইচ্ছে ত্যাগ করতেই বাধ্য করে। মন চায় এখানে সমাধি হোক প্রিয় পুরুষটার বুকে, আমিও চলি। এই নিয়ে 3বার প্রশ্ন করল পৌষ। তৌসিফকে তৈরি হতে দেখে ওর সাথে যেতে চাইছে। তৌসিফ বুঝলো তার বউ তাকে একা ছাড়তে চাইছে না। পৌষের মন পড়া শিখেছে তৌসিফ বহু আগের। ওর ভাবনা পিয়াসী। ওর সাথে তৌসিফের দেখা হোক সেটা কিছুতেই মানতে নারাজ পৌষ। না চাইতেও তৌসিফ বলল, কানটুপি পরে নাও পৌষটা। পৌষের মুখটা চকচক করে উঠল। খাট থেকে এক লাফে নামে তৌসিফকে জড়িয়ে ধরল। তৌসিফ আগলে নেয়, কপালে চুমু দিয়ে বলে, লাফিও না হানি, ঠিক আছি আমি। হাসি মুখে জানাই পৌষ। তৌসিফ তবুও ভরসা পায় না। ওর আয়োডিনের ওষুধ চললেও ও দুর্বলতা তৌসিফ টের পায়। হয়তো চঞ্চলতার ভারে কেউ টের পাবে না, কিন্তু তৌসিফের চোখেও ফাঁকি দিতে পারবে না। ওদের গাড়ি থামলো কোর্টের সামনে। পৌষ বেগ অবাক হলো। কোথায় ওদের কোর্টের সমানে তো এমন দৃশ্য থাকে না? এত সুন্দর নীরব একটা জায়গা, কোনো কালো পোশাক পরা লোক নেই। ওরা ভিতরে যেতে অবশ্য কালো পোশাকের লোক দেখলো। তৌসিফ এক হাতে পৌষকে ধরে আরেক হাতে কিছু পেপার সাইন করলো। তারা বেশিক্ষণ কথা বলল। আগামাথা ততটা পৌষ বোঝে না। হঠাৎ পিয়সী উপস্থিত হলো সেখানে। বড় বড় চোখে তাকিয়ে এক চোখ কোরানি দিল পৌষ। পিয়াসী অবাক হলো। এই মেয়ে এতটা বাদর তা বুঝতে দেরি হলো না। পিয়াসী নরম স্বরে বলল, তৌসিফ ওর শাস্তিটা একটু কমাতে প্রশ্নই ওঠে না। আমাকে তুমি খুব ভালো করে চেনো।
ঠিক ততটা ভালো করে জেনো যতটা চিনলে এটা জানো যে শাস্তি কমাবো না আমি। তো সময় অপচয় করো না। এখানে যেতে এখানে উঠে যেতে নিলেই তৌসিফের হাত ধরে পিয়াসী তড়িৎ পেকে খামচে ধরে পৌষ ওর হাত। ব্যাপারটা ঘটলো কারেন্টের গতিতে। পিয়াসী আর্তনাদ করে ওঠে। তৌসিফ দেখলো পৌষ আরেক হাত বাড়াচ্ছে। চট করে বুঝে নিল ওর চুল টেনে ধরবে। তখনই পেছন থেকে কোমরে চাপ পড়লো তৌসিফের। পৌষ তবুও হাত ছাড়ল না। পিয়াসী নিজের আরেক হাত দিয়ে পৌষের বাহু শক্ত করে ধরে ছাড়াচ্ছিল। উকিলটা অবাক হয়ে আছে। তৌসিফ এবার ধমক দিল, হাত ছাড়ো পৌষরাত। ছাড়বো না। ওর সাহস কত আমার জামাইয়ের হাত ধরে? ওর হাত ভেঙে আরেক হাতে ধরিয়ে দেব। চিনিস আমাকে? পৌষরাত হোক আমি। বহু কষ্টে হাত ছাড়ালো তৌসিফ। পিয়াসী দেখলো ওর হাতের অবস্থা খারাপ করে ফেলেছে এই মেয়ে। তৌসিফ পৌষকে নিয়ে চলে গেল। পিয়াসী সেদিকে তাকিয়ে রইল। এই তৌসিফ তার ছিল। তার কথায় চলতো এই তৌসিফ। পিয়াসী হারিয়েছে, স্বেচ্ছায় সবটা হারিয়েছে। গাড়িতে চুপচাপ দুজন। পৌষ ভীত দৃষ্টিতে তাকালো একবার। এক হাত বাড়িয়ে তৌসিফের হাতে রাখতেই তা সরিয়ে দেয় ও। পৌষ মনে মনে রাগ হয়। রাগের স্বরেই বলেন, কি প্রাক্তনকে খামচি দেওয়ায় রাগ হলো বুঝি? তৌসিফ শান্ত দৃষ্টিতে তাকাতেই দাঁত বের করে হাসে পৌষ। ডাকে কণ্ঠ খাতে নামিয়ে, এই মামাতো ভাই। আচমকা গাড়ি ব্রেক কষালো। অমনি খেয়ে পড়তে নিয়েও বেঁচে গেল পৌষ। তৌসিফ ওর সিট বেল্ট খুলে নিজে কোলে টেনে বসালো। পৌষের হাত কাছে নিয়ে বলল, এটা দরকার ছিল। ব্যথা পাইনি। হ্যাঁ, আমি তো কানা। পিয়াসী শক্ত করে ধরে ছাড়াতে গিয়ে যখনও নখ বাঁধিয়ে দিয়েছিল পৌষের হাতে। তৌসিফের শক্ত হওয়া চোয়ালে পৌষ চুমু দিল। বলল, এই জামাই, সতীন আমাকে খামচে দিয়েছে। বলে কিটমিট করে হাসতে লাগলো পৌষ। তৌসিফও হেসে ফেলল। এই মেয়ে এত বাজি কেন? তৌসিফ ওর চুলের পেছনে হাত দিয়ে মুখোমুখি করলো। ফিসফিস করে বলল, সারাটা হানিমুন আদর খেলে তবুও মামাতো ভাই লাগে আমাকে। তৌসিফ পৌষ থেকে 2 দিন সময় চাইলো, তা মিলল না। টিকিট কাটা শেষ। শেষ মুহূর্ত পর্যন্ত তৌসিফ চেষ্টা করেছে যাতে এখানে টিকা যায়। আর কিছুদিন হানিমুন কাটাতে তার বড়ই ইচ্ছে। কপালে বউ জুটেছে জাহাবাজ। একে হাজার ফন্দি করেও আটকে রাখা যায় না। উল্টো ফন্দি আটকাতে সে তৌসিফকে আটকে নেবে। তৌসিফ নারাজ এতে। তার মন চাই বউ নিয়ে পাখি হয়ে উড়াল দিতে, প্রশস্ত আকাশের বুকে বিচরণ করতে, তার তোতা পাখিকে নিয়ে সারাটাক্ষণ ওই পাখিটাকে আদর যত্ন করতে। আপাতত পৌষকে নিয়ে রাত্রিবিলাস করতে বাইরে এসেছে তৌসিফ। সুন্দর রাস্তায় সুন্দর একটা জুটি। পৌষ অবশ্য সোজা হাঁটছে না, ও হাঁটছে এদিক ওদিক হয়ে। তৌসিফ হাতছাড়া করে না। তার ডান হাতের ভাঁজে পৌষের হাত ধরা। ছোট একটা পাথর দেখে পৌষ এগিয়ে গিয়ে লাথি মারল। বলল, এইভাবে যদি সতীনটাকে শট মারতে পারতাম, আহা, আমার কলিজাটা জুড়ে যেত। তৌসিফ মুখ ভার করে, এই মেয়ের কি খারাপ লাগে না? সতীন ডাকে শিখেছে নতুন নতুন। ঠিক যেমন সত্য বলি শেখা এক তোতা পাখি, যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই ডাক। ডাক আয়ত্ত করে এখন সে বারংবার এটাই ডেকে চলে। আর তার কোনো চাওয়াই নেই, পাওয়া নেই। শুধু ডাক কেন্দ্র করেই সে তৌসিফের বুকে হুল ফোটাচ্ছে। ঠিক যেমন এক ভোমরা। মনে মনে তৌসিফ উচ্চারণ করলো, কালো ভোমরা। পৌষ কপাল কুঁচকালো। তৌসিফ তা ভরকালো। মনে হচ্ছে পৌষ শুনে নিয়েছে সবটা। তৌসিফ অবাকই হয়। ও কিনা বউ ভয় পায়, এটাই কি বাকি ছিল জীবনে? পৌষ শেষ বাজালো। তৌসিফ তাকাতে এবার উঁচু করে বলল, কি ভাবেন? তোমাকে। আমি তো কাছে, আরও কাছে চাই আমি। কতটা? যতটা পারা যায়। বলতে বলতে কিছুটা দূরত্ব কমাই তৌসিফ। পৌষ চট করে ওর নাকের ডগায় চুমু খেয়ে সরে গেল। তৌসিফ হেসে ফেলল। চঞ্চলা পৌষ তখন এদিক ওদিকে দেখছে। পৌষ কাছে টেনে হাঁটা ধরল। পৌষ শান্ত হয়। তৌসিফের বাহুতে মাথা রেখে হাঁটতে হাঁটতে তাকে তাল মিলিয়ে বুক ভরে শ্বাস টানে। তারা বিদায় নিবে। এই দেশে আসবে না আর পৌষ, কখনোই না। যেই দেশে অতীত থাকে সেই দেশ তাকেই সুখ। এসব দেশে অভিশাপ বয়ে আনে। এসব পিয়াসী শুধু ধ্বংস করতে জানে। তারা কোনো জিনিস নষ্টে বিশ্বাসী, নষ্ট করতে তারা পছন্দ করে। পৌষ এসব চায় না। সে চায় সুখে থাকতে। সে প্রেমে পড়েছে। এই তৌসিফ তালুকদারের প্রেমে পড়েছে। গভীর প্রেমে সেই প্রেমের অতলের তলা নেই। পৌষ ভাবে, যে পুরুষের সাথে তার মানানসই বলতে শুধু বিপরীত লিঙ্গ বই কিছুই নেই, সেই পুরুষকে কিভাবে সে এতটা চাইতে লাগলো, কিভাবে প্রেমের সাগরে ডুবে উঠতে লাগলো। তবুও পৌষ ভেবে কুল পায় না, এই অসমবয়সী দাম্ভিক গম্ভীর কণ্ঠের অধিকারী পুরুষটাকে কিভাবে তার এতটা ভালোবাসলো। কিভাবে সে অধিকার পেল ওই চাপদাড়িতে হাত রাখতে? কিভাবে সে অধিকার পেল তার চিকন ওষ্ঠধর ওই হালকা কালচে গোলাপি অধুর উষ্ঠধারে রাখতে? কে দিল ওই বিশাল বুকে মাথা রাখতে? পৌষের চোখ ভিজে উঠল। হঠাৎ বুকে ভয় চাপলো। আচমকা পানিও গড়িয়ে পড়ল। তৌসিফ দেখার আগেই পৌষ মুছে নিবে, তবে অপরাগ ও তৌসিফ দেখে নিয়েছে। ডান হাতে চোখ মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে তৌসিফ প্রশ্ন করে, কিসের পানি? ভয়? আমাকে? ভাগ্যকে? তৌসিফ পৌষকে বুকে চড়ালো। অসম বয়সে অথচ সবচাইতে সুন্দর এক দম্পতি, যাদের এক আঁচল পরিমাণ আছে সুখ, শুধু সুখ, যারা আশেপাশে পাশাপাশি হাঁটছে। হয়তো এটা একটা সুন্দরতম রাত। হয়তো পৌষের মন তাকে আগাম বাণী শোনাতে তার ভবিষ্যতের।
হয়তো তার ভালোবাসার সাগরে খুব শীঘ্রই আগমন করবে জলের সাথে। হয়তো তারা বেখবর। তৌসিফ পোষকে নিয়ে বসলো, সামনে কিছু ট্যাপে খোলা। তৌসিফ কফি আনতে যেতেই পোষ 2 হাতে মুখ চেপে ধরে। তার কান্না পাচ্ছে, তার মন বলছে সামনে আজকে রাত আসবে না। ঝরঝরে কেঁদে ফেলল পোষ, শব্দহীন। দাবালো নিজেকে ও। তৌসিফ জিজ্ঞেস করলো কি উত্তর দেবে। অকারণেই কাছে। পোষ জানে না তার মন খারাপের কারণ। চোখ মুছল, গলা পরিষ্কার করলো। তৌসিফ ততক্ষণে ফিরে এসেছে। তার মুখ হালকা আভায় হাসি। পোষ তাকিয়ে রইল। তার যেন তর্স হয়েছে না। মন চাই নিজের মাঝে একে লুকিয়ে নিতে, একান্ত নিচে করে রাখতে। তৌসিফ এসে আন্দাজ করে ফেলল তার বউ কাছে, কিন্তু কারণ জানা নেই। তৌসিফ আচমকা পোষকে এক হাতে আদর দিল। সারা মুখ ভর্তি আদরে আহ্লাদি হয়ে পোষ। তৌসিফ জিজ্ঞেস করেন, কেন কাঁদে আমার তোতা পাখি? জানি না তো, শুধু মনে হয় আপনাকে ভালোবাসি। আমিও তো ভালোবাসি। আজকে ভালোবাসবেন? শুধু আজকে না, রোজ প্রতিটা নিঃশ্বাসে তোমাকে ভালোবাসি আমি। পোষটা কিভাবে বোঝাই? পোষ শান্তি পায়, তার মনে শান্ত হয়। দূরে অচেনা পাখি গান করছে, রাস্তার ভায়োলিনের সুরে সবটা ভুলে পোষ। সবটা। আজ তাদের মাঝে শুধু আনন্দ আর এক বুক ভালোবাসা। তৌসিফ কপাল কোচকে চুমু দিল। পোষ মুখ তুলে তাকালো, বলল, একটা নামতা বানিয়েছি, শুনবেন? তৌসিফ বোঝে না, না বুঝে সে মাথা নেড়ে সায় দিল। পোষ বলল, চুম্মা একে চুম্মা, চুম্মা দ্বিগুণে ওম্মা, 3 পাপ্পাই 3 চুম্মাই পাপ্পি, 4 চুম্মাই ঝাপ্পি। হঠাৎ এহেন নামতা শুনে তৌসিফ হতবাক। কিছুক্ষণ কিংকর্তব্য প্রেমট হয়ে তাকিয়ে রইল। অতঃপর সেকেন্ডের ব্যবধানে গা কাঁপিয়ে হেসে ফেলল। তার হাসিতে যেন মুক্ত ঝরে। পোষ মুগ্ধ নয়নে তাকায়। তৌসিফের যেন হাসি থামে না। পেটে হাত চেপে বলে, না জানি আমার বাচ্চাদের কোন নামতা তুমি শেখাও হানি। আই কান্ট। বেচারি হাসি তাপাটে বলতে পারল না। তার হাসি দেখে পৌষও হাসলো, মুচকি হাসি। আজ 2 দিন পার হলো দেশের মাটিতে ফিরে এসেছে তৌসিফ। এসেছে থেকে বেড়েছে তার কাজের চাপ। গোছালো হাতে করা একটা কোটি টাকার ব্যবসা। চাইলেই খামখেয়ালি দেখানো যাচ্ছে না। হাজার লোক থাকলেও নিজেদের তদারকি যদি সঠিক না থাকে তাহলে সেই কাজে আয় উন্নতি থাকে না। এটাই নিয়ম, এটাই সত্যি। সমস্যা বেঁধেছে বিভিন্ন জায়গায়। দেশে আসা মাত্র অসুস্থ হয়েছে পোষ। ঠান্ডায় দেশে খাপ খাপিয়ে ফেলেও দেশের অল্প ঠান্ডায় তার শরীর কাঁপানো জ্বর চলে এলো। তৌসিফ চাইলেও ততটা সময় দিতে পারছে না। কাল রাতভর বুকে নিয়ে শুয়েছিল। পৌষ মাঝরাতে উঠে বমি করল। তৌসিফ সকালে ডাক্তার দেখিয়েছে, তেমন কিছু না। যদিও তৌসিফ চিন্তিত, কেন একটা মানুষ এত অসুস্থ থাকবে। তার মধ্যে একটু মনোমালিন্য চলছে তাদের মাঝে। এই অসুস্থ শরীরে পৌষ চাচার বাসায় যেতে চাইছে। টুকটাক করে শপিং করেছে সে ভাই বোনদের জন্য। কথাটা অবশ্য মিথ্যা। শপিংগুলো তৌসিফ করিয়েছে। পৌষ তার ভাই বোনদের জন্য জমিয়েছে এক গাদা হাবিজাবি। তৌসিফের ভাষায় সেগুলো হাবিজাবি হলেও পৌষের কাছে তা অমূল্য রত্ন। সে প্লেনসহ হোটেল থেকে নানা জিনিসপাতি হাতিয়ে নিয়েছে। হোটেলের রুমের সাদা তোয়ালা কখন যে চুরি করেছে তৌসিফ জানে না। দেশে এসে দেখলো নরম একটা কুশন ছিল তাদের খাটে, সেটা অব্দি কাপড়ের ভাঁজে লুকিয়ে এনেছে। ফেরার পথে প্লেনে তার মরিমরি অবস্থা, অথচ যতটা পেরেছে লুটপাট করেছে সে। এখন এগুলো বিলাবে তার ভাই বোনদের মাঝে। রাতে জ্বরে মরেছে, অথচ তৌফিককে বলে, শুনুন, কাল ওদের দিতেই হবে, বাসি হয়ে যাবে না হয়। তৌসিফ রাগে কথাগুলি বলেনি। একবার তো চাইলেও রাগের বহিঃপ্রকাশে সে পৌষকে বুক থেকে সরিয়ে করবে, কিন্তু জ্বলে পুড়ে বসে সরাতে পারেনি। শীতের রাতে উষ্ণতার বউ যাকে জড়িয়ে ধরে তৌসিফ চোখ বুজেছিল। ফোন হাতে তুলে কল করতেই তার রিসিভ হলো। ধরেছে মিনু। ধরে সালাম দিয়ে জানিয়েছে মিনু। তৌসিফ কপাল কুঁচকায়। কোনোভাবে যদি পৌষ জানে তার ফোন মিনুর হাতে গিয়েছে, তাহলে মিনুকে কি করবে তা তো পরে দেখার বিষয়। তার আগে সে তৌসিফকে ছাড়বে। তৌসিফ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, পৌষ রাত কোথায়? ওর ফোন তুই ধরলে যে? মামা ছোটভাবে বাহিরে গেল মাত্র। ফোন খাটে ছিল, কাপড় রাখতে এসে দেখলাম, তাই তুলেছি। পৌষ বাইরে গিয়েছে শোনা মাত্র তৌসিফের মেজাজ বিগড়ালো। এই অসুস্থ শরীরে কোথায় গেল ও? তৌসিফ কত করে বোঝালো ওকে, কথা শোনে না ও। আজ তৌসিফ তাকে রাগ দেখাবে। কত আদর করে রাখার পরেও এই অবাধ্যতা। রাগ চেপে মিনুকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছে বলেছে? গাড়ি নিয়েছে সাথে? গাড়ি লাগবে না মামা, ছোট ভাবি তো বাড়িতেই আছে। মানে নিচে হাঁটতে গেল মনে হয়। ঘাটের দিকে দেখছি ছাদ থেকে। তৌসিফ ফোঁস করে দম ছাড়লো, ফোন পকেটে দিল। ডান হাতটা ঘাড়ে ডলল কিছুক্ষণ। কাঁধ ব্যথা করেছে তার। ইমুকে ডেকে কাজ বুঝিয়ে তৌসিফ বেরিয়ে গেল। তার মন বলছে পৌষের তখন তাকে দরকার। নিশ্চিত একা একা খারাপ লাগছিল, তাই হয়তো বাহিরে বেরিয়েছে। পৌষ। নারী কণ্ঠের ডাকে পেছন ফিরে পৌষ আভিজাত্যের চাপে জর্জরিত একজন নারীর সামনে দাঁড়িয়ে। তৌসিফের ভাবি হন সম্পর্কে। পৌষ কপাল কুঁচকে গেল, মেজাজ খারাপ হলো। এত সুন্দর বিকেলে কেন এই অজবুক মহিলার চেহারা দেখতে হবে? পৌষের চোখে মুখে বিরক্তির ছাপ। মহিলাটি তা বুঝল। তৌহিদের বউ হাসলো। পৌষের পরে আশ্চর্য লাগে। পা থেকে নাক পর্যন্ত স্বর্ণে মরে আছেন উনি। বাড়ির মধ্যে কে পড়ে এগুলো?
পৌষের হাসি পেল এখন। কেমন আশ্চর্য লাগছে তাকে দেখে। মীরা এগিয়ে এসে হাসি মুখে জিজ্ঞেস করলো, হানিমুন কেমন কাটলো? পৌষ অবাক হলো। সবাই জানে তারা হানিমুনে গিয়েছে। কই তৌসিফ মিয়া তো বলল না তাকে। উত্তর না পেরে পৌষ বাহুতে হাত রাখলো মীরা। পৌষ চমকালো, বলল, ভালো। ঘাটে বসবে? না হলে চলো হাঁটি। পৌষ সরাসরি নাকচ করে, যেতে হবে আমাকে। তোমার স্বামী আসতে দেরি হবে না? এতদিন পর বেরিয়েছ, নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে? আচ্ছা চলো তাহলে উপরে যাই, অনেকদিন যাওয়া হয় না। পৌষের অবস্থা এখন সামনে কুয়া পেছনে খাল। ও কিছুতেই মীরাদেরকে নিজেদের ফ্ল্যাটে নিতে চাইছে না, কেন জানি ভালো লাগে না। তাই ভেবেচিন্তে বলল, আচ্ছা তাহলে এখানেই হাঁটি। ঘাটে? না, শুধু হাঁটি। এই ঘাট নিয়ে পৌষের চরম অপমানিত হয়েছে তৌসিফের থেকে। যদিও পরে সে নৌকা দিয়ে পৌষকে ঘুরিয়েছে, কিন্তু প্রথম ভয়টা এখনও চাপা কাজ করে তার মাঝে। তৌসিফকে ভয় শেষ আজীবন পাবে। মুখ চলেও তার ভেতরে টিপটিপ করে এই লোকের ভয়। পৌষ বুঝতে দিতে চায় না, কিন্তু চালাক তৌসিফ বুঝে ফেলে। মামাতো ভাই কিনা। মীরার কথায় পৌষের ধ্যান ভাঙল। কোথায় কোথায় ঘুরলে পৌষ? অনেক জায়গায় ঘুরেছি, নাম মনে নেই। ভাইয়া গিফট কি দিল? দিয়েছে। কি দিল? অনেক কিছু। ও বুঝেছি, বলতে চাইছো না তাই তো। আচ্ছা থাকুক। এই দেখো, এই আংটিটা তোমার ভাসুর দিল, ডায়মন্ডের, সাথে ম্যাচিং ইয়াররিং আছে। তবে কাজ ভারী পড়তে মন চাইলেও তাই কানে স্বর্ণ দিলাম। 5 ভরির, তাই টানা পড়তে পারে, পড়ি না। তোমার কানেরটা কিসের? পৌষের মাথা ওড়না দিয়ে পুরো ঢাকা, দেখার জন্যই ও বলল, আচ্ছা ভাবি। ভাবি? যাক, এতক্ষণে মনে পড়লো আমি তোমার যা। শোনো পৌষ, লজ্জা পেও না। এই দেখো, দেখো না, আমার আমার আর তোমার ভাসুরের কত মিল। কিন্তু আমি তাকে ভালোবাসি। প্রথম বাচ্চার পরেই মোটা হয়ে গিয়েছিলাম। তৌহিদ তখন মোটি বলে খেপাতো আমাকে। ওকে ভালোবাসি বলে কত কষ্টই না সুখ হলাম। আমি ছিলাম উড়ন্ত একটা মেয়ে। তোমার ভাসুরকে ভালোবেসে এখন কত না সংকুচিত হয়েছি। গত বছর হজ করেছি। এখন মাথা ঢেকে রাখি। বুঝোই তো, কালার করা চুল, কত যত্ন নিতে হয়। নিজের বিষয়ে নানান কথা মীরা বলল। পৌষ বুঝল তার থেকে বড় বাচাল মীরা। মাথায় 2-1টা স্ক্রু ঢিলাও আছে। বিষয়টা তুসু ভাইকে জানাতে হবে। পৌষ মনে মনে ফোন দিয়ে আটল। তবে আশ্চর্যের বিষয়, পৌষের সাথে তার ভালোই কথা হলো। পৌষ নিজের পরিবার সম্পর্কে তাকে জানালো, যদিও মীরা যথেষ্ট খোঁচা নিতেও বলেছে। মাগরিবের আজান হতেই মীরা বলল, নামাজ না পড়লে তোমার ভাসুর রেগে যাবে। তুমি আমার সাথে চলো, চা খেতে খেতে আড্ডা দেই। পৌষ মুখ মুছে না করলো, কিন্তু মীরা মানল না। সিঁড়িতে ওঠার সময় টেনে ওকে ভিতরে নিল। পৌষ এতে না করলেও কিন্তু মীরা হার মানল না। চায়ের সাথে নানান রাস্তার আয়োজন করলো। এদিকে ভয়ে ভয়ে বসে আছে পৌষ। তৌসিফ জানলে মায়ের না দেয় তাকে। একবার সে না করেছিল যাতে তার ভাই বউদের সাথে না মিশে। পৌষ বা তারা কি বলবে বললেও পৌষ চুপ থাকে। ভয়ে এক ফাঁকা ঠোক গিলল ও। পৌষ ভয়ে ভয়ে নিজেদের ফ্ল্যাটে ঢুকলো। রাত প্রায় 8টার কাছাকাছি। তৌসিফ কি চলে এলো? ও বুঝতে পারছে না। স্বাভাবিক পরিস্থিতি। মিনু টিভিতে নাটক দেখছে। যত কুটনা নাটক আছে তার ওর দেখতেই হবে ওগুলা। এমনি সবাই হলো ওর সাথে একটু লাগালাগি করতো পৌষ, কিন্তু এখন ভয়ে কলিজায় তার পানি শূন্যতা দেখা যাচ্ছে। মামাতো ভাই তার কোথায়? মৃদু পাজোড়া তার পদচারণ করে এগিয়ে এলো রুমের কাছাকাছি। জাঁকজমকপূর্ণ ড্রয়িং রুম পেরিয়ে যেই না রুমে ঢুকবে, অমনি দরজার বেল বেজে উঠল। হঠাৎ শব্দে ছিটকে যায় পৌষ। ঠান্ডার মধ্যেও যেন কপালে ঘাম ছুটেছে। গতরাতে এমনিতেও তৌসিফ রেগেছিল, পৌষ বোঝে। এতটুকু তো তৌসিফকে চিনতে পেরেছে। মীরা এলো কি না কে জানে। আসলে পৌষ খতম, একেবারে শেষ। ওর বুকে ওঠানামা করছে। পৌষ হাঁপিয়ে উঠলো যেন। ততক্ষণে নাটক ত্যাগ করে মিনু উঠেছে দরজা খুলতে। বউ একজন রান্নাঘরে হয়তো রাতে খাবার রান্না করছে। এসেছে থেকে পৌষ রান্নায় হাত দিতে পারেনি, সম্ভব হয়নি। ড্রয়িং রুমের পিলার ধরে দাঁড়িয়ে আছে পৌষ। ওর মাথায় নানান কথা চলমান, তার মধ্যে কিছু কিছু মীরার কথা বলা। কথার ফাঁকে ফাঁকে সে খুবই সূক্ষ্মভাবে তৌসিফকে নিয়ে কথা বলেছে। তাদের 3 ভাইকে নিয়ে বিভিন্ন কথা বলেছে, যদিও কোনোটাই খারাপ কথা না। কিন্তু পৌষ এতটুকু বুঝেছে, তৌসিফ গোছানো মানুষ পছন্দ করে। সেই হিসেবে তো তৌসিফ অগোছালো। তাছাড়া নানান তথ্য সাথে পৌষ নিজেকে মিলিয়ে পায় না। কাঁধে শক্ত হাতের ছোঁয়া পেতেই ওর দেহ চাকি দিয়ে ওঠে। সামনে তৌসিফ দাঁড়িয়ে পৌষের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। পৌষ বুঝল মাত্রই তৌসিফ তাহলে ফিরেছে। কলিজায় সৃষ্টি মরুভূমিতে এক পশলা বৃষ্টির আগমন। শুক্রিয়া আদায় করলো পৌষ, এই যাত্রায় বেঁচেছে ও। তৌসিফ পৌষের কপালে হাত রাখলো। এখনো গরম আছে। এই মেয়ের জোর কমেনি, অথচ ও এখানে দাঁড়িয়ে আছে। বাহিরে নাকি ঘুরে এসেছে। একা একা বাহিরে ঘুরঘুর করলো। তৌসিফ ফিরল আরও আগেই। হঠাৎ শেষে একটা কল আসায় তাকে আবার শোরুমে যেতে হয়েছে। গাঢ় ব্যথা বেড়েছে। পৌষ আত্তরে রুমে যেতেই পৌষ বলল, গিজার অন করবো? গোসল করবেন এখন? হ্যাঁ, কিন্তু তোমাকে করাতে হবে না। ও তাহলে কি করবে? খেয়েছো কিছু? প্রশ্নের উত্তর না দিয়ে তৌসিফ জিজ্ঞেস করলো। পৌষ মাথা নিচু করে বলল, খেয়েছি। আপনি এখন খাবেন? নিয়ে আসবো? গোসল করে খাবো।
তৌসিফ রাগ প্রকাশ করেছে। এভাবে পৌষ তা চট করে বুঝে নিল। এত বড় লোক যদি বাচ্চাদের মতো গাল ফুলিয়ে অভিমান করে তখন কেমন লাগে? পৌষের হাসি পেল, হাসি চেপে বলল, বাসায় একজন এসেছিল, আমি দেখিনি, মিনু দেখেছে। আপনাদের নিচে কিসের জানি কাজ হচ্ছে, তার জন্য বলল। হ্যাঁ, বাসার নিচে অফিস রুম করছি একটা, কাজের জন্য কত মানুষের আনাগোনা। আমি চাই না নিজের বাসায় তুমি লুকিয়ে থাকো। তৌসিফ বাথরুমে ঢুকলো, পৌষ পা ঝুলিয়ে বসলো বিছানায়। ওর মনে পড়ল কিছু মাস আগে বাসায় এক গাদা লোকের আগমন হয়েছিল। পৌষ তখন রুমে ঘাপটি মেরে বসেছিল। প্রায় 2 ঘন্টা মিটিং থাকায় পৌষ এক রুম থেকে আরেক রুমে যেতে পারেনি। ওই দিনের পর অবশ্য বাসায় অমনভাবে কাউকে আনেনি তৌসিফ। পৌষ অবাক না হয়ে পারল না, এই লোকটা এত ভালো কেন, কারণটা কি? তৌসিফ এসে বিছানায় বসতেই পৌষ নিচ থেকে ওর ঘাড়ে মালিশ করতে লাগলো মলম। তৌসিফ চোখ বুঝে নিল, পৌষ হা করে তাকিয়ে রইল তৌসিফের পিঠে। ফর্সা চামড়ার লোক। পৌষ হাত বাড়িয়ে পর্যন্ত মালিশ দিল। তৌসিফ আরামে কুঁকিয়ে ওঠে। পৌষ পেছন থেকে জড়িয়ে ধরে ওকে, পিঠে ঠোঁট ছোঁয়ালো, ফিসফিস করে ডাকে, তুসু ভাই, আপনি এত কেন সুন্দর? লজ্জা হওয়া দরকার আপনার। আপনার বউয়ের থেকেও আপনি সুন্দর। আমার বউ নিয়ে খারাপ মন্তব্য করো না হানি, খারাপ হবে। ঘাটে কি করেছিল তুমি আজ? যা দিল তো রোমাঞ্চকর মুহূর্তে 12টা বাজিয়ে। সরে বসে পৌষ পড়ল, বাতাস খেতে গিয়েছিলাম। আর আর কি? মীরা ভাবির কাছে। পৌষের চোখ দুটো বড় বড় হয়ে গেল। তৌসিফ কিভাবে জানলো? ও দেখলো তৌসিফের রক্তলাল চোখে তাকিয়ে আছে ওর দিকে। পৌষ মুখ খুলে কিছু বলতে চাইল, কিন্তু সাহসের অভাবে পারল না। এদিকে ক্রমশ নিজের রাগ নিয়ন্ত্রণে ব্যস্ত তৌসিফ। সে ব্যর্থ সত্যি। প্রায়শই ভালোর মাঝে মন্দ থাকে, সেই মন্দ দেখা যায় না। তারা হয় নীরবতার ঘাতক, যা ধীরে ধীরে বিষক্রিয়া করে অতঃপর সবটা শুষে খতম করে। গত রাত থেকে তৌসিফের সাথে পৌষের বনাবনি হয়নি। তৌসিফ রেগে বারান্দায় চলে গিয়েছিল। পৌষ ভয়ে ভয়ে আবার সাহস দেখিয়ে বারান্দায় যায়নি। তৌসিফ রেগে গেলে তার আচরণ বদলে যায়। পৌষের ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য সে দেখাচ্ছে। পৌষ বুঝে উঠতে পারে না রাগের কারণটা আসলে কি। শুধুমাত্র মীরা ভাবির সাথে কথা বলাই এতটা রাগ? তৌসিফ তাকে শুরুর দিকেই না করেছিল, যাতে পৌষ কারোর সাথে ততটা না মিশে। যদিও এদের ভাইদের মাঝে অনেক মিল। মাঝে একবার শুনেছিল মীরা ভাবি তাকে তৌসিফ তালুকদার যথেষ্ট ধমকিয়েছে। তৌহিদ তালুকদার বউয়ের হয়ে তখন অন্য ভাইদের মুখে জীবনে প্রথম তর্ক করেছিল। তারপর কিছুটা হলেও তাদের সম্পর্কে অবনতি ঘটে। মাঝে শুধু পৌষকে নিয়ে হাওয়ার ঝামেলায় আর একটু নীরব ঝামেলা হয়েছিল। পৌষের মাথায় তত কিছু ঢোকে না। অপেক্ষা করতে করতে ওর চোখ লেগে আসে। তৌসিফ রাত 12টার পর রুমে ঢুকে লাইট অফ করে সোজা বিছানায় চলে যায়। বিয়ের এতগুলো মাস পর এই প্রথম পৌষকে কাছে টানে না তৌসিফ। গায়ে নিজের কম্বল নেওয়ার সময় কিছুটা পৌষের ওপর দিয়ে পাশ ফেলে শুয়ে পড়ে। তার শরীর তখন রাগে কাঁপছিল। কথা না শোনা মানুষের প্রতি তার ভিন্ন অনুভূতি জন্মায়। তৌসিফ প্রকাশ করতে পারে না, তার মাথা তখনও রাগে তপতপ করে। পৌষ সকালে আজ আগে উঠেছে, নামাজ পড়ে নিজের মতো নাস্তা বানিয়েছে বুয়াদের সাহায্যে। ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে ও। তৌসিফ উঠছে না। পৌষরা গরম পানি সহ বাথরুমে দিয়ে রাখলো। করার মতো শুধু রান্নাটাই আছে। তৌসিফ আজ দেরিতে উঠল, তার মেজাজ কিছুটা হলেও ঠান্ডা আপাতত। কাল রাতে বারান্দায় গিয়ে ঠান্ডায় না দাঁড়ালে নিশ্চিত তার হাত উঠে যেত। সে চায় না এটা হোক, কখনোই এমনটা হোক। ও উঠে যেতে যেতে পৌষ রুমে ঢুকে বিছানা গুছিয়ে নিল। তৌসিফের কাপড়ে বের করতে রাখতে মাথাটা চক্কর দিয়ে ওঠে ওর। দুপা পিছিয়ে যেতেই ঠান্ডা এক বুক এসে ধাক্কা খায় পেছন থেকে। চোখটা সমসাময়িক বন্ধ করে পুনরায় খোলে। তৌসিফ ওর বাম হাতের বাহু ধরে পেছন ঘুরে দাঁড়ায়, মাথা নিচু করে রাখে। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে, মেডিসিন নিয়েছ? পৌষ চুপ। তা থেকে তৌসিফের গলা ভারী হলো, বলল, জানি নাও নি। তাহলে কি করছিলে এতক্ষণে? মাথা ঘুরাচ্ছে আবারও? আবার হাসপাতালে গড়িয়ে আনবো? পৌষের হাতের তালু ঘেমে ওঠে, সাথে ঘামে ঠোঁটের ওপরের অংশ। তৌসিফ তা দেখে ডান হাত বাড়িয়ে মুছে দিয়ে বলে, বুয়াকে খাবার দিতে বলল। নিচু স্বরে পৌষ জিজ্ঞেস করে, জিমে যাবেন না? সময় দেখেছো তুমি? পৌষ মনে মনে কষ্ট পেল। ও ভয়ে ডাকেনি। ভয়ে কাপড়টা তো অযথা না। তৌসিফ যে এখনো ফুলে পেঁপে আছে তা তার আচরণে স্পষ্ট। পৌষ কিছু বলার আগেই তৌসিফ ওর মাথায় হাত রাখেন। আদরের ভঙ্গিতে মাথায় হাতের তালু ঠিক যেন ছোট একটা বাচ্চা পৌষ। তৌসিফ পৌষের নত মুখে দিকে তাকিয়ে বলে, মীরা ভাবির কাছে ঘেসো না পৌষটা। তার পাশে ঘেঁষা মানে আমার কাজ ছাড়া হওয়া। আমি জানি তুমি আমার কাজ ঘেঁষা হয়ে থাকতে চাও। কি ভুল বললাম? পৌষ মাথা নাড়ে। তাহলে খবরদার করে বলে দিলাম, তার কাছে যাবে না। কিন্তু সে পীর বাবা মানে, কোনো বিষভরা বান তোমাকে দিয়ে তুমি টেরও পাবে না। তখন দেখবে আমাকে ভালো লাগছে না, রাস্তার পাশে টোকাইদের ভালো লাগবে। তুমি তখন ঘর ছাড়তে চাইবে, আমি তখন বেঁধে রাখবো তোমাকে। আমি তো বউ ছেড়ে দেবো না, বুঝেছো আমার কথা? পৌষ যেন এই মুহূর্তে সত্যি অবাক মনে গেল। মীরার মতো মানুষ জাদুবিদ্যায় বিশ্বাসী,
এটাও হতে পারে। তৌসিফ ওর আশ্চর্য ভাব দেখে আড়ালে পিছলে হাসলো। মীরার মতো মানুষদের সঙ্গে শয়তানও ভয় পাবে। এরা দেখতে শুনতে বোকা হলেও এরা বিনা কারণেই অন্যের ঘর ভাঙতে শান্তি পায়। তৌসিফ তালুকদারের বউ এরপর একমাত্র মীরাই আছে যে বোয়াতের দিয়ে দিয়ে সারা মহল্লা জাহির করিয়েছে যে তৌসিফ কাজের মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। খবরাখবর সবটা সে জানে। মীরা তাকে দেখলেই 2 মাইল দূরত্বে বজায় রাখেন। এই বাড়িতে পিয়াসের সাথে ছিল ওর গভীর খাতির। তৌসিফ ভেবেছে আর একবার পৌষের আশেপাশে মীরাকে দেখলে পৌষের আগে মীরার মাথাও ঠিক করে দেবে। স্বামীর টাকায় টান ফেলতে তৌসিফের ঘণ্টাখানিক সময় লাগবে। ডাইনিংয়ের সাপ্লাই বন্ধ করতে আর কতক্ষণ। খারাপ তৌসিফ হতে চায় না। পরিস্থিতি তাকে দিয়ে খারাপ করিয়ে কাজ করিয়ে নেয়। পৌষ খাবার সাজাচ্ছে। ওর মাথায় এখনো তৌসিফের কথা করছে। তৌসিফ এসেই বলল, বুয়া ডিম সিদ্ধ দিও একটা। পৌষ ডিমের প্লেট এগিয়ে দিয়ে বলল, পৌষ করেছে আজকে। আচ্ছা বলে পৌষকে বসাই। ও খেতে খেতে পৌষ বলে, আজ ভার্সিটি যেতে হবে, কাল থেকে পরীক্ষা। যাবে না মানে? বলো, আমার সাথে কথা বলার সময় ফ্রিলি বলবে পৌষটা। এত ভনিতার দরকার নেই। পৌষ চোখ নামিয়ে ফেলল। ওর কেন জানে মনে হচ্ছে তৌসিফ এখনও রেগে। তবুও সাহস জুগিয়ে বলল, বেতন বাকি 2 মাসের। আমাকে যে টাকা হাত খরচ দিয়েছিলেন তা তো আমি ওখানে শেষ করে ফেলেছি। তৌসিফ একবার কপাল কুঁচকে তাকালো। যা কেনার তৌসিফ টাকা দিয়েছে, পৌষের খরচ হলো কখন? ও জিজ্ঞেস করলো না, শুধু বলল, ডয়ারে তো টাকা থাকে পৌষরাত, তোমার যা লাগবে খরচ করবে, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। করে মাথা নাড়ল। বুয়া ডিম সিদ্ধ আনতেই তৌসিফটা পৌষকে দিল। পৌষের এখন মোটেও ডিম খেতে মন চাইছে না, কিন্তু তৌসিফের গম্ভীর্যপূর্ণ মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। চুপচাপ গিলে নিল ও। তুমি ভর্তা পেটেছ কেন সোহা? মেহেদির গলা শুনে সুহা উঠে দাঁড়ালো, বলল, খেতে মন চাইছিল। আশ্চর্য, তুমি কাউকে বলতে? কাকে? মেহেদি ভাবুক হলো। আসলেই তো, কাকে বলতে সোহা? মা তো ঝুঁকে কাজ করতে পারবে না, তার কোমরের সমস্যা। মেহেদি সোহাকে ঠেলে সরিয়ে দিল। নিচেও বসে হাতে দিল। সোহা চেয়ার টেনে বসেছে, ওর মুখে হাসি। প্রথমবার পাটায় হাত দিলে যা হয় আর কি। কিছুতেই পোতা ধরে রাখতে পারছে না মেহেদি। বহু কষ্টে ছড়িয়ে ছিটিয়ে সে ভর্তা বানালো, শুটকি ভর্তা। সোহার মুখে লালা চলে এলো। পাতিল থেকে ভাত নিয়ে পাটায় দিয়ে বলল, এখান থেকে মেখে দিন। পাটায় অবশিষ্ট ভর্তার স্বাদই ভিন্ন। মেহেদি হাসি মুখে ভর্তা মেখে লোকমা করে দিল। সুহা বসে বসে তখন খাচ্ছে। দুপুরের সময় হয়নি তখনও। এমন সময় মেহেদির হাতে বসে বসে খাওয়ার দৃশ্যটা নেহাতি সাধারণ নয়। পাশের বাড়ির এক মহিলা দেখলেন সবটা জানালা দিয়ে। সোহা মেহেদিকে জোর করতে ও খেলেও একটু। হাত মুখ ধুয়ে মেহেদি যাওয়ার আগে সোহার পেটে হাত দিয়ে কপালে চুমু খেয়ে বলল, কষ্টদায়ক কোনো কাজ করো না সোহা। সোহা মাথা নাড়ে। ততক্ষণ ওই মহিলা হাজির, এসে মেহেদির মাকে ডাকলেন। সোহা তখন রান্না করে মনোযোগ দিয়েছে। ওর শাশুড়ি আসা মাত্রই মহিলা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে জানিয়ে দিল মেহেদিকে দিয়ে কিভাবে সোহা খাটাচ্ছে। ওর শাশুড়ি অবাকই হলেন। মহিলা দেখলো তেমন প্রতিক্রিয়া নেই, তাই বললেন, শোনো মেহেদির মা, ছেলে শিক্ষিত, হাতে ধরে রাখো, এখনই বইয়ের গোলামি করে, 2 দিন পর বাচ্চা আসলে বইয়ের পা ধরে থাকবে। ওর শাশুড়ি মাথা নাড়লেন। সোহাকেও ডাকলেন। সোহা এতক্ষণ সবটা শুনেছে, ভেতরে রাগ ফুসেছে। এগিয়ে আসতে ওর শাশুড়ি বলল, মা যখন যা খেতে মন চাই আমাকে, তোমার শ্বশুরকে না হলে মেহেদিকে বলবে, আমার নাতির মুখ দিয়ে যাতে লালা না পড়ে। মহিলার উৎসুক হওয়া মুখ চুপসে গেল। সোহার ভীষণ হাসি পেল। আহারে, বেচারি আগুন লাগাতে এসে আগুনে জ্বলাতে পারল না, বড়ই কষ্টের বিষয়। ভার্সিটি বেতন দিয়ে পৌষ হেমন্তকে ফোন দিল। জানালা একটু এদিকে আসতেই হেমন্ত আজ ব্যস্ত। পৌষ জোর দিল না। হেমন্ত একটু হেসে বলল, জ্যৈষ্ঠ মাসকে পাঠাচ্ছি তারা। পৌষ ঠোঁট উল্টে আচ্ছা বলে। ও কেন জানি এখনো সাহস পায় না ভাই বোনদের নিজের বাসায় নিতে। তৌসিফও আগ বাড়িয়ে কখনো বলে না। একবার ইনিমিনিকে শুধু নিয়ে এলো। ওই বাসায় কারোর সাথে ফোনে কথা বললেও যদিও কিছু বলে না, কিন্তু যেতে দিতে চায় না। পৌষ একা একা হাঁটতে হাঁটতে রাস্তায় এলো। বাইকে তখন কিছু ছেলে পেলে। একজন ইশারায় পৌষকে দেখালো। পৌষ পুরো কুচকে তাকালো। বাইকে হেলান দিয়ে দাঁড়ানো ছেলেটা, সেই ছেলেটাকে যাকে পৌষ মাঝখানেক আগে টুনটুনিতে মেরেছিল। আহা, কি শটটাই না মেরেছিল পৌষ। ছেলেগুলো ভয়ে পালালো এক প্রকার। পৌষ গর্ববোধ করলো, অথচ বুঝলো না তৌসিফ তালুকদার এদের ট্রিটমেন্ট দিয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট। জ্যৈষ্ঠ আসতে দেরি হয় পৌষ কল লাগালো। তখনই দেখলো রোডের আশেপাশে চৈত্র আর জ্যৈষ্ঠ একসাথে আসছে, সাথে পিহা। পৌষের গলা চওড়া হলো, গলায় জড়তা সৃষ্টি হলো। তার কলিজাগুলো আসছে। পৌষ হাত নেড়ে ওদের ডাকা মাত্রই হাতে টান অনুভব করে। তাকাতেই আচমকায় মীরা দাঁড়িয়ে। পৌষের ঘাম ছুটে জোগাড়। তৌসিফ এবার তাকে জারে মেরে দিবে। পৌষ তাড়াতাড়ি হাত ছড়ালো, পালাতে চাইলো, কিন্তু তার আগেই অদ্ভুতভাবে হেসে মীরা বলে গেল, পিয়াসীকে বাচ্চা না হওয়ার জন্য তৌসিফ ছেড়েছিল, তোমাকেও ছেড়ে দিবে পৌষ। এই কথা আমি যাতে তোমাকে না জানাই এর জন্যই আমার থেকে দূরে থাকতে বলে। তোমার নিশ্চিত সমস্যা আছে পৌষ, তাই এখনো তৌসিফ বাবার ডাক শুনতে পায়নি। ও তোমাকে ছেড়ে দেবে। পৌষের কানে ঢুকলো না আর।
মীরা গাড়িতে উঠে চলে গেল। এদিকে রাস্তায় ঢলে পড়ে পৌষ পড়ার ঠিক আগ মুহূর্তে পেছন থেকে হেমন্ত ধরে ফেললো। সামনে থেকে তখন ভাই বোনগুলো ছুটে আসছে। পৌষ হাত বাড়ালো, ইনিমিনি কোথা থেকে ওর বুকে চলে এলো। পৌষ ঢ্যাপসা দেখলো সবকিছু, ভাই বোন এসেছে নিশ্চিত। পৌষকে চমকাতে এদের এই আগমন ওর মুখ দিয়ে স্পষ্ট বের হলো, তৌসিফ। পৌষকে নিয়ে বাড়িতে আসতে চেয়েছিল হেমন্ত, কিন্তু জ্ঞান ফেরার পর পৌষ না করেছে। এখন তৌসিফকে না বলে গেলে আবার রেগে যাবে। এই লোক হুটহাট করে রেগে যায়, সেই রাগ সামলাতে পারে না পৌষ। হেমন্ত এতে রেগে আছে। গাড়িতে করে তৌসিফকে বাসার সামনে এনে চৈত্রকে গভীর কণ্ঠে বলে, ওকে ভিতরে দিয়ে আয়। পৌষ আহত চোখে তাকালো, মিনমিন করে বলল, হেমু ভাই। হেমন্ত যেন আর কোনো কথাই শুনল না, বরং চৈত্রকে ধমকালো। পৌষের নাক পিটপিট করছে, এখনই যেন কান্না চলে আসবে। হেমন্ত গম্ভীরই রইল। পৌষ ভাইয়ের হাত ধরে ধরা গলায় ক্লান্ত স্বরে বলল, ভাই উনি রাগ করবে না বলে যদি যাই। তোর উনিকে কত মাস ধরে চিনিস? ছোট থেকে পেলে বড় করলাম আমরা, নিজের বাড়িতে যেতে দিব না, থাকতে দিব না, এটা কেমন আচরণ? উনি সবটা জানে ভাই, জানুন। আমি পালি না, আদর করিনি, এখনও কি ফেলে দেব? পৌষ চোখ নামিয়ে ফেললো। জ্ঞান ফিরলেও ভালো লাগছে না। পৌষ হেমন্তর হাত ধরলো, বলল, ভেতরে আসো না ভাই, যা তুই। আমলা চাই। ইনিমিনি একতালে বলল। পিয়া একটু গা ছাড়া দিল, সম্মতি দিয়ে বলল, সাথে আমিও। জ্যৈষ্ঠ একটু গলা খাকারি দিয়ে বলল, না আমিও মানি, আমিও চলি। ওদের দেখে নিয়ে আসবো। হেমন্ত কপাল কুঁচকে তাকালো। এদের মতো তারও বলতে চাইছে সে যাবে সাথে। পৌষটাকে একা ছাড়তে মন চাইল না, কিন্তু সম্পর্কের ম্যারপাস পড়ে থাকায় কথাটা বলা হলো না। শান্তস্বরে শুধু বলল, ওকে ভিতরে দিয়ে সোজা চলে আসবে সব কয়টা। সবগুলো যেন লাফিয়ে উঠল, গাড়ি থেকে টপটপ করে নামে। পৌষ হেমন্তর হাত ধরে ছোট্ট ছোট্ট সেই পৌষের মতো আবদার ধরে, এসো না হেমু ভাই। হেমন্তের মন ভাঙে, অভিমানে ভেঙে টুকরো হয়। পৌষের মাথায় হাত দিয়ে বলে, আজ না পৌষ ভাই, আসবো আরেকদিন। আজ কেন নয়? বড় হচ্ছিস না ভাইয়ের বোন? তোর শ্বশুরবাড়ি এটা, চাইলে কি আর আসা যায়? বড় সম্পর্ক না হলে আমি হঠাৎ যাওয়া বেমানান। পৌষ বুঝল যেন, মাথা নিচু করে বলল, একদিন এসো তাহলে, আসবো। যাবো, যা। পৌষ হাঁটা ধরলো, এক হাতে ধরা পিহা আর অন্য হাতে জ্যৈষ্ঠ। পেছনে চৈত্র বোনের ঢাল হয়ে যাচ্ছে। হাঁটুর সামনে ইনিমিনি তাদের আপার সামনে বসে এগিয়ে যাচ্ছে। 5 ভাই বোন নিয়ে ভিতরে ঢুকলো পৌষ। তার মনটা খুবই উৎফুল্ল। ওদের নিয়ে ভিতরে ঢুকতেই দেখলো মিনু হাঁ করে বসে টিভি দেখছে। ফ্লোরে 2জন বুয়া বসা। পৌষকে দেখে ওরা উঠে দাঁড়ালো। পৌষ হেসে বলল, আপনারা টিভি দেখুন খালা। বুয়া 2জন হাসি মুখে এগিয়ে এলো, বললেন, আপনার ভাই বোন কত সুন্দর বাচ্চা দুইটা। পৌষের ভালো লাগলো, তার ভাই বোনের প্রশংসা শুনতে ভালো লাগে। টিভির রিমোট হাতে নিতেই মিনু চাপা সরে বলে উঠল, পাল্টাবো না, বুঝেছ? 2 বোন পিটপিট করে ডাকলো, আপা। পৌষ তাকাতেই একসরে তারা বলে উঠল, কার্টুন ছেলে দাও। মিনু চোখ বড় বড় করে তাকালো। পৌষ এসে 2 বোনের হাত ধরে বলে, আবার রুমে চলো, ওখানেও টিভি আছে। পৌষ ওদের নিয়ে রুমে যায়, ভাই বোনদের নিজের রুমে বসায়। চৈত্র বলে উঠল, আপা হিমু ভাই বকলে বকলে আমার নাম বলবি, তাইলে দেখি চুপ করে গিয়েছে। তোর দুলাভাই থাকলে দেখতি এতক্ষণে হিমু ভাইকেও ভেতরে নিয়ে আসতো। বলতে বলতে আলমারি খুলে তার লুকিয়ে আনা সব চকলেট বিস্কুট বের করতে লাগলো। জানালা কিভাবে চুরি করেছে এসব এনেছে, এমন কুটনাসি ইনিম টেনে নিল। ছোট্ট সাদা মাখনের মতো একটা বালিশ মিনি ওভার গাল লাগিয়ে 2 বোন একসাথে বলে উঠল, কত নরম বলো আপা, এটা নেই? পৌষ ওদের গালে চুমু দিল, সবকিছু 5 ভাগ করে বলল, বাসায় কেউ মারামারি করবে না, ঠিক আছে? ওরা মাথা নাড়তে পৌষ বলে, এখানে থাক, কি খাবে বল, কি রাখবো? চৈত্র বোনের হাত ধরে বলে, আপা তুমি রেস্ট নাও, তুমি অসুস্থ, আমরা এখন যাই, হেমু ভাই অপেক্ষা করছে। তাহলে তো ভালো হয়, হেমু ভাইয়ের জন্য প্যাক করে দিবনি। মুরগি ভাজবো, তোদের দুলাভাই থাকলে এতক্ষণ দেখতি। বলতে বলতে ওর ফোনটা বেজে উঠল। পৌষ দেখেই হাসি মুখে তা হাতে তুলল, বলে, দেখ তোর দুলাভাই কল দিয়েছে, এখন যদি শোনে তোরা এখানে, তাহলে দেখবি যেতেই দিবে না। বস, আমি মুরগি ভাজিয়ে আসি। বলতে বলতে পৌষ রুম থেকে বের হয়, ফোন রিসিভ করে খুশি খুশি গলায় বলে, আই আপনি কই? জানেন বাসে কারা এসেছে আমার? কোথায় তুমি? মাত্রারিক্ত গভীর কণ্ঠ। পৌষের হাসি নিভেতে গেলেও তবুও তার সচল রেখে বলল, কোথায় আবার? বাসায়। আচ্ছা শুনুন না, মীরার সাথে দেখা হয়েছে? পৌষের কথা শেষ করতে দিল না তৌসিফ। পৌষ ঢুক গিলে বলল, আরে আপনি ঠিক আছেন? ঠিক বলেছেন, ওই মহিলা পাগল, আমাকে আজও উল্টাপাল্টা কথা বলছিল। তুমি শুনেছ? আরে বাদ দিন না, বাসায় আমার সব ভাই বোনরা এসেছে। প্রথমে সবাই একসাথে, ওদের আজ। তৌসিফ যেন কিছু শুনল না, রাগী এবং গম্ভীর তেজ মিশ্রিত কণ্ঠে বলল, বাসায় আসছি আমি, রুম থেকে বের হবে না। পৌষের ভেতরে শুকিয়ে আসে, ফোনটা রেখে তড়িঘড়ি করে ভেতরে যায়। পিহা পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আপা দুলাভাই কি আসছে আমাদের কথা শুনে? পৌষ আসার চেষ্টা করে, তাড়াহুড়ো বলে ওঠে, আরে আমি তো ভুলে গিয়েছিলাম, তোদের দুলাভাই আসতে আজকে রাত হবে। আফসোস করলো,
আমিও কত গাধা, এই মোবাইল জুতা পেটা করবে সব কটাতে। তাড়াতাড়ি যা, অপেক্ষা করছে। জানালা দিয়ে দেখলাম রেগে আছে মনে হয়। ওরা গাড়ি ওঠা পর্যন্তই পোষ দরজা লাগাতে যায়, তখনই তেরে আসতে দেখে তৌফিকের বউ। পোষ ভাবে মুখের উপরে দরজা লাগালে বিষয়টা অপমানজনক, তাই দাঁড়িয়ে থেকে ঠাই। আদিত্যের মা তখন রাগে চিড়বিড়িয়ে বলে উঠল, লোভী চোর কোথাকার, ভাই বোন এনে এভাবে সব পাচার করে। ছোট লোক বিয়ে করেছে তৌসিফ, এই ছোট লোকের ভয়ে সাথে কাপড়ও দেই না, না জানি কবে চুরি করে। ধরুন সেই ছাদ থেকে আপনি পড়ে গেলেন, বিষয়টা কেমন হয় বড় ভাবি? আদিত্যর মা চমকে উঠলেন। তার ঠিক পেছনে তৌসিফ, কথাটা সেই বলেছে। গলাটা তার খড়খড়ে করে উঠল। পোষ দরজা ছেড়ে ভেতরে যেতেই আদিত্যর মা কেটে পড়তে চাইল। তৌসিফ পেছন থেকে বলল, সাবধানে বড় ভাবি, সিঁড়ি দিয়ে সাবধানে নামুন। মহিলার ঘাম ছুটে গেল। তৌসিফকে ভরসা নেই। সবাই খবর এসেছে মীরার গাড়ি রাস্তায় উল্টে গিয়েছে। পোষ কিভাবে পালাবে এদের মতো? তার পালানোর রাস্তা কোথায়? আদৌ কি কোনো রাস্তা আছে? তৌসিফ এসে ঠান্ডা স্বরে বলল, রুমে যাও। পোষ বসেই রইল। তৌসিফ ওর হাতের কবজি চেপে ধরে টান করে দাঁড় করাই। পোষ চেপে রাখা কান্নাটা ছিটকে বেরিয়ে আসে। কাঁদতে কাঁদতে বলে, আমি যাবো না, ছাড়ুন আমার হাত। তৌসিফ ছাড়ে না। রুমে নিয়ে পোষকে খাটে রেখে দরজা লাগায় শব্দ করে। পোষ কেঁপে ওঠে। তৌসিফ তাতে দাঁত চেপে জিজ্ঞেস করে, কেন কাঁদছ? কথা বলো। এবারে উত্তর আসে না। তৌসিফ এবার পৌষের চোয়াল চেপে ধরে। পৌষ ওরা হাত ছড়িয়ে দিল। চিৎকার করে বলে, কি বলবো? কি শুনতে চান আপনি? আমি কাঁদছি কারণ আমি আপনাকে ভয় পাই। ভয় লাগে আপনাকে আমার, আতঙ্ক থাকি আমি। পৌষ পুপিয়ে কেঁদে যাচ্ছে। তৌসিফ ওর থুতনি ধরে নিজের মুখ বরাবর করল। পৌষের কান্না পারল। তার ভাই বোন তার জানের টুকরো, তাদের আজ এক প্রকার তাড়িয়ে দিয়েছে পৌষ। ওর বুক ফেটে কান্না আসছে। তৌসিফ দাঁত চেপে খড়খড়ে গলায় বলল, মীরার সাথে কি কথা হয়েছে? পৌষের গা শিউরে উঠল। কোনো মতো বলল, কথা হয়নি, মিথ্যা। উনি শুধু বলেছে, আর তুমি বিশ্বাস করে নিয়েছো? ও কি বলেছে? পৌষ কেঁদেই যাচ্ছে। তৌসিফের ফোন বেজে উঠল। তৌসিফ ফোন করেছে। পৌষকে ছেড়ে কল তুলল। চৌড়া গলায় কথা বলছে তৌসিফ। পৌষ যতটুকু বুঝলো তা হলো মীরার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য তৌসিফকে দায়ী করেছে। তাছাড়া একটু আগেও নিজের বড় ভাবির সাথে বাজে ব্যবহার করে ধমকাচ্ছেন তিনি। তৌসিফ উন্মাদের মতো ফুসফুস করতে লাগলো। রাগে তার কপাল ছিঁড়ে যাচ্ছে। বড় ভাইকে ছাড় দিল না সে। বাজকয়ে গলায় বলল, জানে মেরে দিব আমার সংসার ভাঙতে আসলে। ওই মহিলাকে আগে ওয়ার্নিং দিয়েছি, আজ গাড়ি উল্টিয়েছি, 2 দিন পর ওর জীবনটা উল্টে দেব আমি। আমি কি তা ভুলে যাই কেন? তৌসিফ ফোন কেটে গেল। পৌষ মুখ চেপে ধরল। তার বমি পাচ্ছে, ভয়ও বমি আসছে না। সামনে গ্লাসে পানি রাখা, কিন্তু খাওয়ার সাহস পাচ্ছে না। তৌসিফ এগিয়ে আসতে পৌষ ছড়তে চাইলো, কিন্তু তার আগেই ধরা খেল। পৌষ মচড়ালো, ছাড়া পেতে চাইলো। তৌসিফ ধমক দিলেও পৌষ থামেনি। কাঁদতে কাঁদতেই বলে, ছাড়ুন আমাকে, চোর আমি, সব আমার ভাই বোনদের দেই। মিথ্যা এটা, এসেছিল তো তোমার ভাই বোন। একটা কথার এত। পৌষের মাথায় কথাটা ঢুকলো না। তার দুর্বল মস্তিষ্ক তাকে শুধু বোঝালো তৌসিফ তাকে চোর ভাবছে। পৌষ তার ভাই বোনদের সব দোষ দেয়। ওর মাথা ঘুরে গেল। আজ পর্যন্ত একটা সুতোও তো দিল না। যা করার তৌসিফ করেছে। আজও তৌসিফের অনুমতি ছাড়া একটা চকলেটও দেয়নি। যা দিয়েছে সবটা পৌষ টুকটাক করে লুকিয়ে এনেছে। পৌষ তৌসিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওর বুকটা ওঠানামা করছে। দৌড়ে রুম থেকে বের হতে হতে বলল, সব এনে দিব, সব ফেরত দিব। আমার ভাই বোন ফকির না, ওরা না খেয়ে থাকে না। তৌসিফ ওকে উঠে ধরতে ধরতে পৌষ বাইরে দিয়ে দরজা লাগিয়ে দৌড়ে বেরিয়ে গেল। তৌসিফ সমান তালে চিৎকার করে গেল। বুয়াদের ডাক দিয়ে তার দরজা খোলে। তৌসিফ পেছনে দৌড় দিল। সিএনজিতে উঠেছে, দূরত্ব নগণ্য। তৌসিফ পিছু নিল। এই মেয়ে তাকে জ্বালিয়ে মারবে। পৌষ নিচেদের বাসার সামনে নেমেই বলল, মারা পাঠাচ্ছি। বলতে বলতে দেখলো পেছনে তৌসিফ। পৌষ ভেতরে দৌড়ে ঢুকলো। সোজা গিয়ে পিহার রুমে। ততক্ষণে তাকে দেখে শ্রেয়া এসেছে। পিয়া সব নিয়ে 2 ভাই রুমের থেকে চকলেটগুলো নিয়ে এলো। তৌসিফ ভেতরে ঢোকা মাত্রই হেমন্তও বের হয়েছে। বাসায় শুধু বড় চাচা ছিলেন। পৌষকে এভাবে দেখে ভয় পেয়ে গেলেন। ইনিমিনি রুমে ঢুকে চকলেট সহ ওই কুসুমটা নিতে গেলেই দুজন টেনে ধরলো। টলমলে চোখে তাকিয়ে বলল, আপা, এটা না দেই। তৌসিফ পৌষের হাত ধরে বলল, ছাড়ো এটা। পৌষ ধমকে ছাড়লো, ছাড় এটা, এটা ওনাদের, আমার না। ফেরত দিতে হবে, চুরি করে এনেছিলাম, চোর আমি। বলে এক টান নিয়ে নিল পৌষ। পাগলের মতো চকলেটগুলো গুনে বলল, একটাও খায়নি কেউ, সবগুলো আছে, গুনে দেখুন দেখুন। তৌসিফের বুকে অসহনীয় জ্বালা হচ্ছে। পৌষের হাত শক্ত করে ধরে সোজা বাসায় এখন। পৌষ ওভাবে শ্রেয়াকে বলল, ভাবি, বাবুকে যে ব্রেসলেটটা দিল ওটা ফেরত দিয়ে দাও। উনার চোর ভাবে আমাকে, ছোট জানটা। ওর পুপির শ্বশুর বাড়ি জিনিস পড়তে পারবে না, ফেরত দাও, এখনই দিয়ে দাও। বলতে বলতে নিজের গলার পাতলা চেইনটা একটানা ছিঁড়ে শ্রেয়ার হাতে দিল। বলল, এটা আমার মায়ের। তৌসিফ তাতে দাঁত চেপে পৌষের চোয়াল শক্ত করে চেপে ধরে। মুহূর্তে তৌসিফের ডান হাতের শক্ত নখগুলো ডেবে গেল পৌষের গালে। পৌষ তখন বলল, ভাবে নিয়ে এসো। বড় চাচা ততক্ষণে এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন,
কি হয়েছে পৌষ? কিছু হয়নি। শ্রেয়া ব্রেসলেট আনতে পৌষ তা নিয়ে নিল। তৌসিফ ওর হাত ধরে বলল, চলুন আমরা চলে যাই। সবাইকে অবাক করে দিয়ে যেতে যেতে পৌষ বলল, আজকের পর থেকে আমি তোমাদের কাছে মৃত। কেউ কখনো আমার খোঁজ নিবে না, ফোন দিবে না। আমি আমার বাবা মার মতোই মৃত। খুব স্বাভাবিকভাবে পৌষ বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে উঠে চুপ করে রইল। তৌসিফও কথা বলল না। গাড়ি চলল কম সময়। ওরা পৌঁছাতে পৌষ আগে দৌড়ে উঠল। আদিত্যদের ফ্ল্যাটের সামনে এসে এক নাগারে কলিং বেল বাজালো। তৌসিফ ওকে ধরে সরানোর আগেই হাতে থাকা চকলেট বিস্কুট আর কুশন পৌষ ভেতরে ছুঁড়ে দিল। ঝাঁঝালো গলায় বলে উঠল, চুরির মাল ফেরত দিয়ে গেলাম। পৌষ চলে গেল। তৌসিফও চলে গেল। এদিকে হাঁ করে তাকিয়েছে আদিত্যর মা। অপমানে গা জ্বলছে তার। পৌষকে সামলানো আজ কষ্টসাধ্য। তৌসিফ ওর হাত দুটো বেসিনে নিয়ে পানি ছেড়ে দিল। পৌষ অবশ্য শান্ত দাঁড়িয়ে দিই, সে যথেষ্ট নড়াচড়া করছে। অগত্যা তৌসিফ ওকে নিয়ে শাওয়ারে চালু করিয়ে দাঁড় করাই। শক্ত করে বুকে চেপে ধরল। দুজনে শ্বাস প্রশ্বাস তখন শব্দ করছে। পৌষ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তৌসিফ ওর পিঠে হাত বুলোচ্ছে। প্রায় 20 মিনিট এই নীরবতা পালন হলো। পানের শব্দগুলো এখন কানে ঝুমঝুম করে ফুটেছে। তাল মিলিয়ে ছন্দপতল হচ্ছে, হৃদকম্পন। পৌষ হঠাৎ শরীর ছেড়ে দিল। এতক্ষণে থাকা শক্ত দেহটা এখন ভার ছেড়ে দিয়েছে। তৌসিফ সামনে সামনে নিল, জড়িয়ে রাখলো বুকের সাথে। পৌষ হঠাৎ কেঁদে ফেললো। কাঁদতে থাকা দেহটাই তখন কম্পন বাঁধলো কান্নার দাপটে। তৌসিফ শাওয়ারটা বন্ধ করে দিল ব্যস্ত হাতে। পৌষের দেহ সেটিয়ে থাকা কাপড়গুলো কলা যেন শুকালো। পৌষ এর মনটা তখন হু হু করে ওঠে। তৌসিফ চাইলো, আশকারা দিতে চাইলো। পৌষ ঘাড়ে মুখ রাখতেই টের পেল পৌষ ঢুলছে। তৌসিফ নিজেকে সামলায়। পৌষকে ধরে কাপড় বদলিয়ে দিয়ে নিচে চেঞ্জ করে নিল। পৌষকে কোলে তুলে রুমে ঢোকা মাত্রই দেখলো তাতে দাঁত লেগে যাচ্ছে। তৌসিফ তাড়াতাড়ি ওকে কম্বল দিয়ে মুড়িয়ে নিচে ভেতরে ঢুকে শক্ত করে পৌষকে বুকে জড়িয়ে রাখলো। মাঝে মাঝে টুকটাক কথা বলল তৌসিফ, গরম কিছু খাবে? ঘুমাও না হয়। পৌষটা, তোমার শরীর কি খারাপ লাগছে? পৌষ কোনো উত্তর করে না। তৌসিফ ওর মাথায় হাত বোলায়, কপালে চুমু খেয়ে আদর খান্না মাখা কণ্ঠে বলে, জান আমার, কি হয়েছে তোমার? এমন কেন করলে? ছোট বাচ্চাগুলো কাঁদছিল। পৌষ বুকে মুখ গুজে ঘ্রাণ নিল, অতঃপর সরতে চাইল বুক থেকে। শরীর উষ্ণতা পেয়েছে। টিস টিস করেছে জায়গাটা। দাঁত কামড়ে বসেছে একদম। টি শার্ট খুলে ছুঁড়ে মেরেছে তৌসিফ। বুকের ওপরের দিকে কামড়টা দিয়েছে। পৌষের দিকে তাকিয়ে না তাকিয়ে বলল, ব্যথা লাগিয়ে দিলে হানি? ব্যথা কমাতে এখন একটা উম্মা দাও। পৌষ ততক্ষণে উঠে যেতে চাইল। তৌসিফ খপ করে হাত ধরল। পৌষটাকে দাঁত কিরমির করে পিষে বলল, হাত ছাড়ুন। তৌসিফের বরাবরই অপমান বাক্য সহ্য হয় না। তার মধ্যে বয়সে এত ছোট মেয়ে, তাও কিনা আপন বউ এভাবে দাঁত পিষে কথা বলে, তা মানা মুশকিল। পুরুষ ইগো মানতে নারাজ। তৌসিফ তবুও সয়ে গেল। শান্ত স্বরে বলল, দাঁত ছেড়ে কথা বলো। ছাড়ুন আমাকে। চোরের হাত ধরতে লজ্জা লাগে না? আপনার ভাবির হাত ধরুন কি। পৌষ কথাটা বলতে চায়নি, মুখ ফুসকে বেরিয়েছে। তৌসিফ চোখ গরম করে তাকিয়ে বলল, থাপ্পড় খাবে একটা বেয়াদবি করলে। কখন থেকে ফাজলামি শুরু করেছ? কতটা দৌড় খাওয়ালে? দোষ কি ছিল আমার? চোট ডেকেছি? কথা শুনো কখনো পুরোটা? মন চাই এক চটকানি মারি। ওগুলো তুমি লুকিয়ে আনোনি, তাই বলেছি। এতটা খ্যাপার মতো কি হয়েছিল? ওই বাড়ি গিয়ে কি করলে? বাচ্চাগুলো কাজ ছিল, মায়া লাগলো না? আমার সাথে তেজ দেখো তুমি, কিছু বলি এতে? তুমি জানো আমি কেমন, তবু তুমি অবাধ্য হচ্ছ। আমাকে আজ কতটা নিচে নামালে পৌষরাত। ছোট বাচ্চাকে দেওয়া উপহারটা কিভাবে নিয়ে এলে? আমি নিজে গিয়ে দিয়েছিলাম পৌষরাত ওটা। আমাকে এতটা অপমান কারো করলে তুমি? একবার ভাবো, মাথাটা ঠান্ডা করে চিন্তা করো। কোথার প্রেক্ষিতে বলেছি? তোমাকে কবে চোর বলেছি আমি? যা সত্যি তা বলেছি। তুমি কি ভাবো আমি জানি না? তোমার খবর পই পই করে রাখি আমি। তোমার ভাই বোন এসেছে শোনা মাত্র বাসায় খাবার দাবার পাঠিয়েছি। তুমি কি করলে? ওদের ভাগিয়ে দিলে কেন? আমি কি অসামাজিক জানোয়ার ভাবো আমাকে? পৌষের সাহস থেকে এবার তৌসিফ অবাক হলো, কারণ পৌষ ভুল বুঝতে পারলে এতক্ষণে কেঁদে ফেলতো, বুকে চলে আসতো। কিন্তু না, ও শক্ত হয়ে বসে আছে। চোখে মুখে এখনো রাগ ছড়িয়ে। এটা অভিমান না, এটা রাগ, ক্ষোভ। তৌসিফ দেখলো। পৌষ সরাসরি প্রশ্ন করলো, তখন আমার সাথে ওইভাবে কথা বললেন কেন? আপনার ভাবি এসেছিল কথা বলতে। বিশ্বাস করেছি আমি? করিনি। আমি জানি আপনি আমাকে ছাড়বেন না। আপনি আমাকে ভালোবাসেন। আপনার ভালোবাসার কোনো ঠিক ঠিকানা নেই। যখন তখন রেগে যান। আমার কি দোষ ছিল বলুন? দোষ আমার অবশ্যই আছে পৌষটা। মীরাকে দেখা মাত্র জুতাপিটা করা উচিত ছিল। তো আপনি কি করলেন? জানে ছেড়ে দিয়েছি। পৌষ চমকালো। মনে পড়ল মীরার গাড়ি উল্টিয়েছে। ভেতরে হঠাৎ কামড়ে উঠল। এই কাজ তৌসিফ করেছে। পৌষ আতঙ্কিত হয়ে প্রশ্ন করল, আপনি করেছেন? কোনো সন্দেহ? তার দোষ? শুধু ওই কথা বলাতে? ভুল। ও আমার সংসার ভাঙতে চেয়েছে। আমার থেকে আমার ভালোবাসাকে দূর করতে চেয়েছে। ওকে জানে ছেড়েছি ভাতিজির জন্য। না হয় আজ অস্তিত্ব থাকতো না ওর। কত সহজ সরলভাবে তৌসিফ কথাগুলো বলে ফেলল, অথচ ভয়ঙ্কর কথা শুনে পৌষের আত্মাটা কেমন টিস টিস করছে।
ভয়ে কলিজা গলায় উঠে এসেছে। পৌষের চোখে মুখে ভীত দেখে তৌসি বাঁকা হাসলো। পিছলে হাসি ঠোঁটে কিনারায় নিয়ে বলল, তুমি আমার অনেক সাথের, এত সহজে ছাড়বো? আমাদের মাঝে কখনো কেউ আসবে না, আমি আসতেই দিব না পৌষরাত। তুমি বিশ্বাস করো আমাকে, বিশ্বাস করো আমি কতটা পাগল তোমার জন্য। এই পাগলামি আমি আর কখনো করিনি। আমার এই বয়সে এই পাগলামি মানাই না, তবুও পাগল পাগল হয়ে যাচ্ছি আমি। তুমি আমাকে কতটা বদলিয়েছ বলো তো, আর কত বদলাবে আমাকে পৌষ তুমি? আমি মনে হচ্ছিল যে মরণ যন্ত্রণা সহ্য করে আজকে বয়স দিচ্ছিলাম ভাই। হুট করে আল্লাহ এমন এমন এক একটা অসুখ দেয়, মেজাজটাই গরম করে ফেল দেয়, মনে হয় যে আত্মহত্যা করি এই অসুখের জন্য। আচ্ছা যাই হোক, আমাকে তো অনেক কষ্টে বয়স দিতেছি, আজকে মেয়ে বিয়েটা শেষ করতে পারবো নাকি দেখি। ডিপেন্ড করবে আমার বসে থাকার উপর, আমি কোনো মতেই বসতে পারছি না। যাই হোক, শেষ করব এবং কালকে থেকে কোন গল্প দেব আমি বুঝতে পারতেছি না। ভাবতরঙ্গ দেব, না ওই যে হৃদয়ে কি জানো একটা ভালোবাসা, না প্রেম, নাকি হৃদয় রাঙানো প্রেম, এটা দেব। কোনটা দেব আমি বুঝতে পারতেছি না। একটু তোমরা আমাকে কমেন্টে জানাও তো কোনটা দেওয়া উচিত। যদি আজকে শেষ করতে পারি বালের এক অসুখ সহ্য।